আগের দিন কেস স্টাডি 1 আরম্ভ হয়েছিল, এপ্রিল মাসটা হয়েছিল। এপ্রিল মাসের একটা এন্ট্রি নিয়ে একটা এন্ট্রি করেছিলাম, আমার একটা এন্ট্রি ডাউট ছিল, সেই এন্ট্রিটা বলে দিচ্ছি, 12 নম্বর এন্ট্রিটা, ঠিক আছে? তো আমি বলেছিলাম এন্ট্রিটা করতে হবে না, বাট ওই জন্য বলেছিল করতে হবে। 12 নম্বরটা, ঠিক আছে? তো 12 নম্বরটা পড়ছি, দেখ। 12 নম্বরটা কি বলেছে? 12 নম্বর মানে 12 নম্বর এন্ট্রিটা ডেট কবে ছিল? 25 এপ্রিল 2024। যদিও ট্যালিতে ট্যালিতে যদি এডুকেশনাল ভার্সন করছি, ওখানে 25 এপ্রিল সাপোর্ট করবে না। ট্যালিতে এপ্রিল মাসে কোন কোন ডেট সাপোর্ট করবে? 1 তারিখ আর 2 তারিখ, 31 তারিখ তো হয় না এপ্রিল মাসে। আচ্ছা, বলছে কি কমার্স গাইড রিসিপ্ট অ্যান্ড ইনভয়েস। একটা ইনভয়েস পেজ, ইনভয়েস মানে একটা বিল পেজ। কত টাকার বিল পেয়েছি? 6,000 টাকার বিল পেয়েছি। কার থেকে বিল পেয়েছি? ফ্রম ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স, মানে এই কোম্পানিটার কাছ থেকে আমি বিল পেয়েছি। ইঙ্ক, তাহলে বুঝতেই পারছি ইঙ্ক আর পেপার পাবলিশার্স থেকে কিসের বিল পাবো? নিশ্চয়ই ওখান থেকে কোনো প্রিন্টিং জাতীয় কিছু করানো হয়েছে, তাই বিল পেয়েছি, ঠিক আছে তো? তাহলে বুঝতে পারছি ব্যাপারটা। আবার বলছি, কমার্স গাইড রিসিপ্ট অ্যান্ড ইনভয়েস, কমার্স গাইড একটা 6,000 টাকার বিল পেয়েছে। কার থেকে বিল পেয়েছে? কেন বিল পেয়েছে? বিল পেয়েছে ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স থেকে পেয়েছে। কেন পেয়েছে? ধর ওখান থেকে ধর আমি পুরো সারা মাসের প্রিন্টিং করিয়েছি। কত টাকা প্রিন্টিং করি? 6,000 টাকা। এমনিতে জার্নাল জানিস, জার্নালটা কি হতে পারে? প্রিন্টিং করানো হচ্ছে, এটা আমার খরচা হচ্ছে, তাই লিখবো অফিস স্টেশনারি। অফিস স্টেশনারি মানে প্রিন্টিং এর মধ্যে পড়ে যাচ্ছে, লিখবি অফিস স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট, খরচা হচ্ছে ডেবিট টু। আমি কি মানে ব্যাপারটা বুঝবি? আমি কি এই যে প্রিন্টিং করেছি ক্যাশের মাধ্যমে প্রিন্টিং করি? যদি ক্যাশের মাধ্যমে করি তাহলে টু ক্যাশ, যদি চেকের মাধ্যমে করি তাহলে টু ব্যাংক। কিন্তু আমি এখন বিল পেয়েছি, আমি এখনো পেমেন্টই করিনি। আমি পেমেন্টই করি যখন ধার হয়েছে, ধার বাকিতে হয়, তাহলে কি জার্নাল হওয়া উচিত? অফিস স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু, অফিস স্টেশনারি অ্যাকাউন্ট ডেবিট টু ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স। বোঝা গেল তো? কি বোঝা? তাহলে নিশ্চয়ই বোঝা গেল। আরো একবার শুনে নে। ধর আজকে ধর কোচিং সেন্টার আছে, কোচিং সেন্টারে প্রচুর প্রিন্টিং করাতে হয়। তো এই এপ্রিল মাসে ধর আমার সাপোজ ধর 6,000 টাকা প্রিন্টিং হয়েছে, আমি একটা দোকান থেকেই করি, একদম ঠিকঠাক করে রাখি, একটা দোকান থেকে প্রিন্টিং করি। তো আমার গিয়ে পুরো পুরো প্রিন্টিং করিয়েছি, করে আমার কাছে প্রিন্টিং করে প্রিন্টিং বইগুলো আমার কাছে চলে এসেছে। পরে মাসের শেষে ও আমাকে একটা বিল ধরিয়েছে, বলছে যে আমার থেকে তো এত টাকার প্রিন্টিং করালে, তো এই পেমেন্টটা করো। বিল ধরিয়েছে। তাহলে আমি কি করলাম? আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, প্রিন্টিং হয়েছে, আমার খরচা হয়েছে, প্রিন্টিং অ্যাকাউন্ট ডেবিট, প্রিন্টিং চার্জেস অ্যাকাউন্ট ডেবিট হয়ে গেল। ঠিক আছে, এবার টাকাটা যদি পেমেন্ট করি তাহলে টু ক্যাশ, পেমেন্ট করিনি এখন, পেমেন্ট করতে হবে, তাই তো? তার মানে কি ওরা আমার কাছে টাকা পায়? তাহলে কার থেকে টাকা, কে টাকা পায় আমার কাছে? ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স। প্রশ্ন হলো এটা যখন আমি ট্যালি করব, ট্যালিতে কোন ভাউচারে ক্রিয়েট হবে? ভাউচার তো আমরা জানি F4 হয়, F5 হয়, F6 হয়, F7 হয়, F8 হয়, F9 হয়। কোন ভাউচারে ক্রিয়েট করতে হবে? এটা তুই দেখ, পেমেন্ট ভাউচার হবে না, পেমেন্ট ভাউচার হবে না, এটা কিন্তু জার্নাল ভাউচারে নিয়ে যেতে হবে, জার্নালে, জার্নালে। তাহলে যা ট্যালিতে যা, ট্যালিতে গেলাম, তাহলে কিসে করব? জার্নাল ভাউচারে করবো, তাই তো? তাহলে ভি পেস করি, প্রথমে ভি পেস করলে ভাউচার চলে আসলো, ভি পেস করলে ভাউচার, ঠিক আছে? তারপর কি করব? মানে ল্যাপটপে করছি তো ফাংশন F7 পেস করো, ফাংশন F7 পেস হয়ে গেল। তাহলে এবার কি করব? এটা হচ্ছে আমার একটা খরচা হচ্ছে, খরচাটার নাম কি? অফিস স্টেশনারি। দেখ, অফিস স্টেশনারি বলে কোনো অ্যাকাউন্ট খোলা আছে? দেখতে দেখ, অফিস স্টেশনারি বলে কোনো অ্যাকাউন্ট খোলা না। স্টেশনারি বলে কোনো অ্যাকাউন্ট খোলা আছে? হ্যাঁ, স্টেশনারি আছে, ওটাই অফিস স্টেশনারি ফেলে দিচ্ছে। Inanılmaz administration. স্টেশনারি আগে কি ছিল এন্ট্রি দেখে নিই, স্টেশনারি আগে এন্ট্রি ছিল, এটা দেখে নে স্টেশনারি আগে কি এন্ট্রি ছিল, নাকি নতুন কোনো অ্যাকাউন্ট খুলবো, দেখে নিতে হবে, ঠিক আছে তো? ছিল আগে কিছু স্টেশনারি অ্যাকাউন্ট দেখতো। 9 তারিখ, তাই তো? হ্যাঁ, স্টেশনারি কনজাম্পশন পারচেস করেছে, ঠিক আছে, স্টেশনারি পারচেস করেছিলাম। আচ্ছা, এটা আলাদা, এটা আলাদা, অ্যাকাউন্ট খুলবো, অ্যাকাউন্ট খুলবো, এটা আলাদা। তাহলে অ্যাকাউন্ট খুলছি, অল সি মেরে, কারণ ডাইরেক্ট লেজার খুলতে গেলে অল সি মারতে হয়। কি লিখবো এটা? অফিস স্টেশনারি, লিখছি অফিস স্টেশনারি, অফিস স্টেশনারি এক্সপেন্সেস, ঠিক আছে, অফিস স্টেশনারি এক্সপেন্সেস।
অফিস স্টেশন এক্সপেন্সেস লিখবো, প্যাকেটে লিখে রাখ প্রিন্ট। এটা কি ধরনের খরচা? এটা আমার ইনডাইরেক্ট খরচা। ইনডাইরেক্ট খরচার জন্য কারোর কিছু অসুবিধা আমাকে জিজ্ঞাসা করে নিস, মাঝখানে কথা বলিস না। এটা হচ্ছে আন্ডার কিসের আন্ডারে হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস। তাহলে ইনডাইরেক্ট এক্সপেন্স আই পেস করবো, আই পেস করলাম, তাহলে দেখ ইনডাইরেক্ট এক্সপেন্স চলে এসেছে। এন্টার, 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 6000 হয়ে গেল। এবার লিখবো টু, এবার লিখবো টু। এখানে কি হচ্ছে, আমি যেহেতু পেমেন্ট করিনি, পেমেন্ট করতে হবে, মানে আমি ধার নিয়েছি, ধার। তাহলে কার থেকে? নামটা কি ছিল বল, নামটা কি ছিল পর? নামটা ছিল হচ্ছে তোর ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স, ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স। তো এটা নিশ্চয়ই অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে, ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স খোলা আছে, দেখতো। লিখবো ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স অ্যাকাউন্ট। এটা কিসের আন্ডারে আসবে? এর থেকে, এটা তো আমার কারেন্ট লাইবিলিটি, এটা আমার কারেন্ট লাইবিলিটি। বা তুই লিখতে পারিস সানডি ক্রেডিটার্স, কারণ যাদের থেকে আমরা ধারে গুডস কিনি, মানে কারোর থেকে যদি ধারে জিনিস কিনি, তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স বলা হয়। তাই তো, এটা আমার ক্রেডিটার্স হয়ে যাচ্ছে, এটা আমার ক্রেডিটার্স। সানডি ক্রেডিটার্স। মেনটেন বিল বাই বিল, ইয়েস করবো। টাকা এন্ট্রি হবে। আচ্ছা, এবার দেখ বিল ওয়াইজ ডিটেলস এসে, দেখেছিস তো বিল ওয়াইজ ডিটেলস এসছে। এক মিনিট, দেখ বিল ওয়াইজ ডিটেলস দেখতে পাচ্ছি, বিল ওয়াইজ ডিটেলস এসছে। বিল ওয়াইজ ডিটেলস এর মধ্যে মেথড অফ অ্যাডজাস্টমেন্ট আগের দিন বলেছিলাম, আবার বলছি, অ্যাডভান্স বলেছে, এগেইনস্ট রেফারেন্স বলেছে, নিউ রেফারেন্স বলেছে, অন অ্যাকাউন্ট বলেছে। তা এইটা কি হচ্ছে? এটা হচ্ছে একটা নতুন একটা বিল। এটা কি হবে? নিউ রেফারেন্স ক্রিয়েট হবে, ঠিক আছে, নিউ রেফারেন্স, নিউ রেফারেন্স ক্রিয়েট হবে, ঠিক আছে। হয়ে গেল, এন্টার করে বেরিয়ে। তো আগের দিন এপ্রিল মাসের, আগের দিন যে এপ্রিল মাস করেছিলাম, এপ্রিল মাসের একটা পয়েন্ট, আগের দিন আমার সেম গন্ডগোল, তোর ডেটের প্রবলেম আছে, ডেটের প্রবলেম আছে, ডেট ঠিক করে নিতে হবে তো। আর এতগুলো কোম্পানি খোলা আছে, কোম্পানি বন্ধ কর, যে কোম্পানি এক্সট্রা খোলা আছে বন্ধ কর। আচ্ছা যাই হোক, যেটা দুটো কোম্পানি এখানে ওপেন আছে, যেই কোম্পানিটা করছি সেই কোম্পানিটা রাখ, বাকি যে কোম্পানিটা করছি সেই কোম্পানিটা এখন শাট কর। আচ্ছা, এপ্রিল মাস হয়ে গেল, এবার মে মাসের এন্ট্রি করবো, মে মাসের এন্ট্রি, 15 নম্বর এন্ট্রি। বলছে ভালো করে বুঝতে হবে, দেখে কথা বলবি না, একটু বোঝাতে অসুবিধা হবে কথা বললে, তো শুনিস। এবার হচ্ছে মে মাস, এপ্রিল মাস হয়ে গেছে, এবার মে মাসে এন্ট্রি করবো, 1/5/2024, ফার্স্ট মে। বলছে কমার্স গাইড পেড 6000 ইন ক্যাশ হু ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স। দেখ কিছুক্ষণ আগে আমি বললাম এপ্রিল মাসে একটা এন্ট্রি করা হয়নি, আগের দিন করা হয়নি, সেটা করে দিলাম। কি এন্ট্রি ছিল? 6000 টাকার আমি প্রিন্টিং করেছি, কার থেকে? ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স থেকে 6000 টাকার প্রিন্টিং করেছে, পেমেন্টটা করিনি। ওই টাকাটা পেমেন্ট করছি কবে? মে মাসের 1 তারিখে পেমেন্ট করছি, বুঝতে পারলি তো। 25শে এপ্রিল তোর কাছে বিলটা এসছে, তুই পেমেন্ট করছিস কবে? ওটা 1 তারিখে পেমেন্ট করছিস, এবার পেমেন্ট করে দেবো, এবার পেমেন্ট করে দেবো। তাহলে পেমেন্ট করলে তো জানিস পেমেন্ট ভাউচারে চলে যাবে, পেমেন্ট করলে পেমেন্ট ভাউচারে চলে যাবে। এবার পেমেন্ট করলে আমরা এই জার্নালে কথা হবে, পেমেন্ট করলে টাকা আসবে না যাবে? পেমেন্ট করলে টাকা যাবে, তাই ক্যাশ চলে যাবে এইটে। আর যাকে পেমেন্ট করছিস, কাকে পেমেন্ট করছিস? ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার, ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স কে? আমার কোম্পানি ক্রেডিটার্স, আমার কে? ক্রেডিটার্স। ক্রেডিটার্সকে পেমেন্ট করলে ক্রেডিটার্স কমবে। তাহলে জার্নালটা কি হবে বুঝতে পারছিস তো? ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে ঢুকি 1 তারিখে, ঠিক আছে তো। প্রথমে সবার ফার্স্ট যেটা করতে হবে, যেই ভাউচারই থাকিস না কেন, তোকে পেমেন্ট ভাউচারে যেতে হবে। পেমেন্ট ভাউচার, পেমেন্ট ভাউচার কি? F5 পেস করতে হবে। তাহলে F5 পেস করতে, এখন আমি জার্নালের মধ্যে আছি, এখন আমি কিসের মধ্যে আছি? এখন আমি জার্নালের মধ্যে আছি, বুঝতে পারছিস তো।
দেখ, এখন আমি জার্নালের মধ্যে আছি, তাই না? এখন আমি জার্নালের মধ্যে আছি। আমাকে কোথায় যেতে হবে? পেমেন্ট ভাউচারে যেতে হবে। পেমেন্ট ভাউচারের জন্য F5 প্রেস করতে হবে। তো F5 প্রেস করলাম। তাহলে কাকে পেমেন্ট করছি আমি? টাকাটা কাকে পেমেন্ট করছি? ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স। তাহলে ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স অ্যাকাউন্ট ডেবিট। ঠিক আছে? কত টাকা পায় দেখ। দেখি অটোমেটিক শো করছে ৬,০০০ টাকা, দেখা যাচ্ছে অটোমেটিক ৬,০০০ টাকা শো করছে। এই দেখ এখানে কারেন্ট ব্যালেন্সে দেখ, এখানে ৬,০০০ টাকা শো করছে। তাহলে আমি ৬,০০০ টাকায় পেমেন্ট করবো। বোঝা গেল? ৬,০০০ টাকা পেমেন্ট করবো কিসের মাধ্যমে? ক্যাশ। এবার দেখ, এবার কি শো করছে এখানে? বিল ওয়াইজ ডিটেলসে কি শো করছে? মেথড অফ অ্যাডজাস্টমেন্ট। কি লেখা আছে প্রথমে? অ্যাডভান্স, এগেন্স্ট রেফারেন্স, নিউ রেফারেন্স অন অ্যাকাউন্ট। আগে যখন আমি করেছিলাম, কি করেছিলাম? ওটা নতুন বিল ক্রিয়েট হয়েছিল। এবার আমি পেমেন্ট করছি, ওই বিলের টাকাটা পেমেন্ট করছি। আর যখনই পার্টিকুলার কোনো বিলের টাকা পেমেন্ট করবো তখন এগেন্স্ট রেফারেন্স করতে হবে। এগেন্স্ট রেফারেন্স, এগেন্স্ট রেফারেন্স এন্টার মারলাম। দেখ এন্টার মারার পর ওই বিলটা ডাইরেক্ট চলে এসেছে। এন্টার মারবো। টু কি করবো? ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছি, ক্যাশ। ঠিক আছে, হয়ে গেল। নেক্সট কি বলেছি? ১৫ নম্বর হলো, বা ১৬ নম্বরটা কি বলছে দেখি। বলছে কমার্স গাইড পেড ₹2,500 বাই চেক টুয়ার্ডস অফিস রেন্ট ফর এপ্রিল 2023। ঠান্ডা মাথায় বুঝতে হবে, এপ্রিল মাসে তো আমি পুরো বিজনেসটা করলাম, বা ধর এপ্রিল মাসে তো আমি একটা কোচিং সেন্টার চালালাম। তো কোচিং সেন্টার চালানোর জন্য আমার নিজস্ব জায়গা নেই, একটা ঘর ভাড়া নিয়ে আমি কোচিং চালিয়েছি। তাহলে যার বাড়িতে বিজনেস করেছি বা যার বাড়িতে কোচিং সেন্টার চালিয়েছি, তাকে তো এপ্রিল মাসের ভাড়াটা দিতে হবে। তো এপ্রিল মাসের ভাড়াটা কবে দিচ্ছি? কি বলেছে? মে মাসে দিচ্ছি। মে মাসের 5 তারিখে দিচ্ছি এপ্রিল মাসের ভাড়াটা। এপ্রিল মাসের ভাড়াটা মে মাসের 5 তারিখে দিচ্ছি। আচ্ছা, তার আগে একটা কথা বলে দিই, আগে যে এন্ট্রিটা করলাম, আগে যে এন্ট্রিটা করলাম, দেখ এটা কোন মাসের এন্ট্রি করছি? এটা কোন মাসে এন্ট্রি করছি? মে মাসে এন্ট্রি করছি, কিন্তু ওখানে মে মাসে এন্ট্রি হয়নি, ওটা এপ্রিল এন্ট্রি হয়ে গেছে। তাহলে ওটা মেতে করতে হবে। তাহলে মেতে করবো কি করে? দেখেছিস তো ডিসপ্লে মোর রেকর্ডস, দেখতে পাচ্ছি ডিসপ্লে মোর রেকর্ডস, ডিসপ্লে, এন্টার মার। ওখান দিয়ে দেখ ট্রায়াল ব্যালেন্সের নিচে কি লেখা? ডেবুক লেখা আছে, এন্টার মার। ঠিক আছে তো? দেখ কোন এন্ট্রিটা করলাম আমরা, পেমেন্ট করেছি, দেখ এই যে, দেখিস তো? সেকেন্ড, দেখ ইঙ্ক অ্যান্ড পেপার পাবলিশার্স অ্যাকাউন্ট বলে ৬,০০০ টাকা অলরেডি সিলেক্ট করা আছে। দেখ এন্টার মার, এটা, এটা এন্টার মার। এই তারিখটা, এটা কোন মাসে এন্ট্রি হয়েছে? মে মাসে এন্ট্রি হয়েছে। তো মে মাসের এন্ট্রি হলে এখানে কি ডেট লিখতে হবে? মে 1 তারিখ। তাহলে ওখানে লিখে দে ১/৫, ১ ফুল স্টপ দিয়ে ৫ লেখ, তাহলে তোর মে মাসের এন্ট্রি হয়ে গেছে। বোঝা গেল কি বললাম? দেখ মে মাসের এন্ট্রি হয়ে গেছে। ক্লিয়ার হয়েছে? সেভ করে বেরিয়ে যাবো। বোঝা গেল এটা? এটা বলার দরকার ছিল, বলা। হ্যাঁ, যেটা বলছিলাম, বলছে কি, তো আমি ধর মে মাসে, আমি এপ্রিল মাসে পুরো বিজনেস করলাম। তাহলে বিজনেস করলে, যার বাড়িতে বিজনেস করলাম তাকে তো বাড়ির ভাড়াটা দিতে হবে। কত টাকা বাড়ি ভাড়া? ২,৫০০ টাকা করে, ২,৫০০ টাকা বাড়ি ভাড়া দিতে হবে। কিসের মধ্যে ভাড়াটা পেমেন্ট করবো? চেকের মধ্যে পেমেন্ট করবো। চেকের মাধ্যমে ভাড়াটা পেমেন্ট করবো। তাহলে চলো করি, এন্ট্রিটা করি। তা পেমেন্ট করতে গেলে পেমেন্ট ভাউচারে যেতে হবে। পেমেন্ট ভাউচারে যেতে হবে। তাহলে সবার প্রথম গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছে, দেখা যাচ্ছে। সবার প্রথম কোথায় আছে? গেটওয়ে অফ ট্যালি। তাহলে সবার প্রথম ভাউচারে ঢুকবো, দেখ সবার প্রথম ভাউচারে ঢুকবো। তাহলে দেখ এই দেখ, দেখতে পাচ্ছিস তো? ভাউচারে ঢুকবো। ভাউচারে দেখ সিলেক্ট করা আছে, হলুদ কালি দিয়ে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছিস ভাউচার? এন্টার মারবো। দেখ পেমেন্ট ভাউচারই আছে। কি আছে? পেমেন্ট ভাউচার। তাহলে কি করবো? রেন্ট পেমেন্ট করবো, রেন্ট। তাহলে দেখ রেন্টের কোনো অ্যাকাউন্ট খোলা আছে কিনা? রেন্টের কোনো অ্যাকাউন্ট খোলা নেই, তাহলে রেন্ট। তাহলে লিখবো রেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে, এখানে রেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। রেন্ট অ্যাকাউন্ট খুললে কি হবে? অল সি পেস করবো, এখান থেকে ডাইরেক্ট অল সি পেস করবো। অল সি পেস করলে এখানে লিখবো রেন্ট। বেটার হয় অফিস রেন্ট লিখি, অফিস রেন্ট। কেন কেন অফিস রেন্ট লিখলাম? দেখ আমার বিভিন্ন রেন্ট হতে পারে। কেউ যদি বিজনেস করে না, কারোর অফিস রেন্ট হয়, কারোর গোডাউন রেন্ট হয়, কি কারোর ফ্যাক্টরি রেন্ট হয়, বিভিন্ন রেন্ট হয়। আমি অফিস রেন্ট লিখে দিলাম। ঠিক আছে তো? অফিস রেন্ট। অফিস রেন্ট এখন কার আন্ডারে হবে? ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ইনডাইরেক্ট এক্সপেন্সেস, এগুলো ঠিক রাখতে হবে। আর কিছু করার নেই, এখানে কোনো চেঞ্জ করার দরকার নেই, ডাইরেক্ট সেভ করে বেরিয়ে যাবো। বারবার ইন্টারফেস করবো কেন? বারবার ইন্টারফেস করবো কেন? কন্ট্রোলে, কন্ট্রোলে
কন্ট্রোল এ হয়ে গেল। কত টাকা ছিল বল রেন্ট? 2,500 টাকা, 2,500 টাকা, তাই তো 2,500 টাকা লিখলাম। বোঝা গেল তো? জার্নাল যেহেতু তোরা পড়ে এসেছিস, আগে জানিস, ছোট থেকে অ্যাকাউন্টস করিস, জানিস রেন্ট পে করলে জার্নাল হয় রেন্ট অ্যাকাউন্ট ডেবিট বুক, ক্যাশ অ্যাকাউন্ট হয়, তাই তো? রেন্ট ডেবিট হয়ে গেল। এবার টু তে কি বসবে? ক্যাশ। ক্যাশ তো হবে না, কারণ পেমেন্ট করি চেকের মাধ্যমে। আর আমার চেক বলতে ব্যাংকে ইউজ হয় চেকটা। আমার কাছে একটাই ব্যাংক আছে, সেটা কি? এইচডিএফসি ব্যাংক। তাহলে খোঁজ এইচডিএফসি, লেখে এইচডিএফসি। কত হলো? 2,500 টাকা। এন্টার করবো। ঠিক আছে। Okay, so our program introduction. এইটা ক্যাশ হবে, ক্যাশে পেমেন্ট করেছিস। তুই তুই একটা জিনিস ভুল করেছিলি। কি ভুল করেছিলি তোকে বলে দিচ্ছি। আমি যখন করলাম এই এন্ট্রিটা, ভালো করে দেখ, আমি যখন পেমেন্টের এন্ট্রি করলাম, তো যে ভুলটা হয়েছে, আমি যখন পেমেন্টের এন্ট্রি করলাম সেখানে একটা বিল অফ অ্যাডজাস্টমেন্ট এসেছিল। এটা তোর আসলো না এখানে। এসছে? আচ্ছা এসছে। ঠিক আছে, তুই করে দিয়েছিস, ঠিক আছে, ঠিক আছে, করে দিচ্ছিস ইন্টার মেরে দে। নেক্সট এন্ট্রি কর, নেক্সট এন্ট্রি কর। হ্যাঁ, রেন্ট। রেন্ট পেমেন্ট ছিল 2,500 টাকা, লেখ। পেমেন্টে গিয়ে কর। ইনডাইরেক্ট এক্সপেন্সেস। রেন্ট ইনডাইরেক্ট এক্সপেন্সেস আন্ডারে যাবে। এই ট্যাক্স ব্যয়। এখানে এই ডেটটা চেঞ্জ করা এবং এই ডেটটা কত তারিখ ছিল? রেট ডেটটা 5 তারিখ ছিল। ট্যালিতে 5 তারিখ সাপোর্ট করে না, এডুকেশন ভার্সন 5 তারিখ সাপোর্ট করে না। কি হলো দেখ, চেক করে নে। আচ্ছা দেখ, এটা করে নি, পরের দিয়ে আর এই এন্ট্রিটাই এপ্রিলে চলে এসেছে, পরেরটা দিয়ে আর এপ্রিলে আসবে না, মেতেই থাকবে, এই করে দেবো ব্যবস্থা। দেখ, আচ্ছা দেখ, লাস্ট যে এন্ট্রিটা করলি রেন্ট, এতে ডেটটা দেখ কত তারিখ করা আছে। কি করে দেখবো? ডিডি বেস কর, ডিডি। ডিডি কেন বুঝছে? আচ্ছা, তো বুঝেছি কেন ডিডি বেস করতে হবে। দেখ, তুই গেটওয়ে অফ ট্যালির মধ্যে যা, গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছিস তো? দেখ, একদম ডি মানে কোথায়? দেখ, একদম ডি মানে ডিসপ্লে। তুই একটা জিনিস খেয়াল কর, আমি তোকে দেখাচ্ছি, দেখ একটু হাইলাইট করে দেখাচ্ছি। এই দেখ, এখানে কি আছে? সি, দেখিস সিটা? সি আছে, তারপর দেখ এখানে এ আছে, মানে যেগুলো কালো বোল্ড করা আছে। তারপর দেখ তার নিচে কি আছে? চার্ট অফ অ্যাকাউন্টস এ এইচ দেখ বোল্ড করা। তারপর দেখ এখানে ট্রানজাকশনে ভাউচারের ফিটা বোল্ড করা। তারপর ডে বুকের কেটা বোল্ড করা। ঠিক আছে তো? ইউটিলিটিসের আন্ডারে এনটাকে বোল্ড করা। রিপোর্টের আন্ডারে ব্যালেন্স শিটের বিটাকে বোল্ড করা। প্রফিট অ্যান্ড লসের পিটাকে বোল্ড করা। রেশিও অ্যানালিসিসের আরটাকে বোল্ড করা। ডিসপ্লে মোড রিপোর্টস এর ডিটাকে বোল্ড করা। ঠিক আছে? আর কুইটের কিউটাকে বোল্ড করা। বুঝতে পারলি? এইগুলো হচ্ছে একটা শর্টকাট কি। এইগুলো হচ্ছে একটা শর্টকাট কি। বুঝতে পারলি কি বললাম? এইগুলো হচ্ছে একটা শর্টকাট কি, মনে রাখতে হবে, এগুলো কিন্তু একটা শর্টকাট কি। ঠিক আছে? এগুলো হচ্ছে একটা শর্টকাট কি। এই জন্য আমি বললাম গেটওয়ে অফ ট্যালির মধ্যে গিয়ে তুই ডিপেস কর। ডিপেস কর, দেখুন ডিপেস করলাম, ডিপেস করলাম, হয়ে গেল। তারপর আবার ডিপেস করতে বললাম। কেন ডিপেস করতে বললাম? দেখ, ডিসপ্লে মোড রিপোর্টস খুলে দেখ, ট্রায়াল ব্যালেন্সের টিটাকে বোল্ড করা আছে। তারপর ডে বুকের ডিটাকে বোল্ড করা আছে। ক্যাশ বুকের সি বোল্ড করা, ফান্ড ফ্লোর এফ বোল্ড করা, অ্যাকাউন্ট বুকের এ বোল্ড করা, স্টেটমেন্ট অফ অ্যাকাউন্টস এর এসটাকে বোল্ড করা আছে। এইরকম ভাবে সব করা। তাহলে এটাই হচ্ছে শর্টকাট কি। আমি আবার ব্যাক করে দেখাচ্ছি কি। ডে বুক হলো, কি করবো? ডিডি বেস করবো। দেখ, ডে বুক ডাইরেক্ট খুলে গেলো, ডাইরেক্ট খুলে গেলো। এগুলো যখন খুব প্র্যাকটিস হয়ে যাবে তখন এমনি ফটাফট হয়ে যাবে। আচ্ছা দেখ, আমি লাস্ট এন্ট্রি কি করলাম বল? অফিস রেন্ট। দেখ, অফিস রেন্টটা 2 তারিখ শো করছে। তাহলে এটাকে কি করবো? মানে 2 তারিখ মানে কি? এপ্রিল মাস শো করছে, এটাকে মে মাস করতে হবে। এটাকে মে মাস করতে হবে। ঠিক আছে? মে মাস আমি 1/5 করে দিলাম ডেটটা, 1/5 হয়ে গেল। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? বোঝা গেল কি বললাম? 1/5 লিখলে নিয়ে নেবে, 2024 না লিখলেও চলবে। ঠিক আছে তো? নিয়ে নেয় অটোমেটিক। নেক্সট 16 নম্বর হলো 17 তারিখটা দেখ।
17 তারিখটা কিন্তু খুব ভাইটাল, মানে এই যে এই মে মাসের মধ্যে, এই মে মাসের যে যতগুলো এই মে মাসের যে এই যে কেস স্টাডিটা দিয়েছি, কেস স্টাডি ওয়ানে যে মে মাসটা যে আছে, মে মাসের মধ্যে 17 তারিখটাই হচ্ছে মেন, 17 নম্বর পয়েন্টটাই মেন, আর কিছু শেখার নেই, 17 নম্বর পয়েন্টটাই মেন শেখার, বাকি সব সোজা আছে। এর জন্য নতুন একটা টপিক জানতে হবে, এটা এটা আমার আগে প্রিভিয়াস ভিডিও গুলো ছিল ওটা শেখানো নেই, ওর মধ্যে নতুন টপিক। ডেট দিয়েছে 6 মে 2024, বলছে কমার্স গাইড পেড স্যালারি থ্রু চেক, অর্থাৎ আমার কোচিং সেন্টারে যারা কাজ করে তাদেরকে স্যালারি পেমেন্ট করবো কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে। কোন মাসে স্যালারি পেমেন্ট করবো, April 24, এপ্রিল মাসের স্যালারি দেবো। এবার দেখ তোরা বলতে স্যার ব্যাকেটে 25 দিন কেন বলেছে, খুব ভাইটাল জিনিস, ব্যাকেটে 25 দিন কেন বলেছে। তাহলে এই ব্যাকেটে 25 দিন কেন বলেছে এটা জানার জন্য তোকে উপরে যেতে হবে, উপরে যেতে হবে। দেখ 5 নম্বর এন্ট্রিটা দেখ, 5 নম্বর এন্ট্রি, এপ্রিল মাসের 5 নম্বর এন্ট্রিটা দেখ, সিরিয়াল নাম্বার 5, ডেট কি ছিল 5 এপ্রিল, মানে 5 তারিখে বলছে কমার্স গাইড হায়ার রাহুল অ্যাজ আ ম্যানেজার, ম্যানেজার হিসেবে রাহুলকে অ্যাপয়েন্টমেন্ট করেছি, ঠিক আছে তো, বা হায়ার করেছি, আর প্রীতমকে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে হায়ার করেছি। কবে হায়ার করেছি, 5 তারিখে। তাহলে ওদেরকে দিয়ে আমি এপ্রিল মাসে কমাস কতদিন কাজ করেছি, 25 দিন কাজ করেছি না, এই জন্য 25 হচ্ছে। বুঝতে পারি 25 কেন বলেছে, বুঝতে হবে ব্যাপারটা কেন। তাই এখানে বলছে কমার্স গাইড পেড স্যালারি থ্রু চেক, চেকের মাধ্যমে স্যালারি পে করছি, কাকে পে করব, রাহুল আর প্রীতমকে, ঠিক আছে, রাহুল আর প্রীতম। তাহলে দেখ দেখি ওখানে রাহুলের কত ছিল, দেখ টাকাটা 7,500 ছিল, তাই তো। তাহলে দেখ উপরে দেখ স্যালারি লেখা ছিল না, স্যালারি কি ছিল, মান্থলি স্যালারি লেখা ছিল, দেখ মান্থলি স্যালারি উপরে দেখ রাহুলের স্যালারি কত লেখা ছিল, 7,500 টাকা স্যালারি পাবে পুরো 1 মাসে, কিন্তু ও তো 1 মাস কাজ করেনি, তো 25 দিন কাজ করে, তাহলে 25 দিনে কত দেয়, তোকে বলতে হবে। আর ওখানে কি ছিল 4,500, ওটা কত ছিল বল, প্রীতমের স্যালারি কত লেখা ছিল, না না নিচে কত লেখা ছিল, 3,900। তাহলে দেখ মোটামুটি একটা দেখ এখানে তো স্যালারি দেয়নি, এখানে হচ্ছে স্যালারিটা এখানে লিখে দেওয়া উচিত ছিল, যেহেতু লিখে দেয়নি তাহলে কিভাবে ক্যালকুলেট করতে হবে, যেহেতু ভালো করে শোন, এখানে কি লিখে দিয়েছে, এখানে বলছে কমার্স গাইড স্যালারি পে করবে, রাহুলকে পে করবে আর প্রীতমকে পে করবে, ঠিক আছে তো। এবার প্রীতমের টাকাটা তো বলে দিয়েছে, কিন্তু রাহুলের টাকা তো বলে, তাহলে রাহুলের টাকাটা কি করে বের করবো, কিভাবে শিখিয়েছি, কেন ওখানে কত ছিল বল, 7,500। দেখ এই দেখ স্যালারি কত ছিল এখানে, কত ছিল বল এখানে, এই 7,500, এই 7,500 কত দিনে ছিল, 30 দিনে ছিল 7,500, তা 30 দিনে 7,500 হলে, 30 দিনে যদি 7,500 হয়, তাহলে 30 দিনে যদি 7,500 হয়, তাহলে 25 দিন কাজ করেছে, 25 দিনে কত করে দেন, 7,500 বাই 30 ইন্টু 25, কত হচ্ছে 6,250। তাহলে এখানে লিখে দেওয়া উচিত ছিল 6,250। বুঝলাম। প্রীতম প্রীতমকে হুম, এখানে নিচে নিচে কোথায় বলেছে, সলভ করে দিন। ওপরে আগের মাসে ওদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, যে রাহুলকে বলেছিল 7,500 দেবো আর প্রীতমকে বলেছিল কত, 4,500 দেবো, এই কথাটা দেবে বলেছিল, কিন্তু 6 তারিখ পেমেন্ট করা হচ্ছে, 25 দিনের স্যালারি পেমেন্ট করা, 25 দিনের স্যালারি পেমেন্ট করা হচ্ছে, তাহলে রাহুলের টাকাটা কি করে বেরোলো 6,250, বুঝতে পারলি। ঠিক আছে, আমাদের কত বেরোলো বল ক্যালকুলেট করে, 6,250, ঠিক আছে তো। অ্যাকচুয়ালি বলে দিতে পারে, যদি বলে দেয় তাহলে কোনো সমস্যা নেই, আর যেহেতু বলে দেয়নি তাই আমরা ক্যালকুলেট করে নিলাম, কি বললাম বোঝা গেল কি করে ক্যালকুলেট করলাম, তাহলে 6,250 হিসাব করো, 6,250 টাকা রাহুলকে স্যালারি পেমেন্ট করছি, আর প্রীতমকে পেমেন্ট করছি কত, 3,900, তাহলে টোটাল কত পেমেন্ট করছি, 10,150 টাকা স্যালারি পেমেন্ট করছি। তাহলে স্যালারি পেমেন্ট করলে কোন ভাউচারে যাবে, পেমেন্ট ভাউচারে যাবে, তাই তো, পেমেন্ট ভাউচারে যাবে, তাহলে আমি করছি, চলে যাবে পেমেন্ট ভাউচার। দেখ গেটওয়ে অফ ট্যালিতে আছে, গেটওয়ে অফ ট্যালিতে আছে, সবার প্রথম ভাউচারে ঢুকবো, সবার প্রথম ভাউচারে ঢুকবো, তাই তো।
ভি পেস করলাম, দেখ ভি পেস করার এখানে কি শো করছে, পেমেন্ট শো করছে, যার যার লাস্ট যেটা করেছি সেটাই শো করে, লাস্টে পেমেন্ট করেছিল পেমেন্টই শো করছে। এবার আমি ডেটটা চেঞ্জ করে দিই, নাহলে বারবার কিন্তু এপ্রিলই আসতে থাকে। তা ডেট চেঞ্জ করতে গেলে কি করতে হবে, F2 পেস করতে হবে, F2 পেস করতে হবে। তা F2 পেস করলে কি লিখবো, এখানে মে মাস করে দেয় 1/5, ব্যাস। আর এবার সব মে মাসই আসবে, বুঝতে পারলি তো? হয়ে গেল কি বললাম? এবার দেখ পেমেন্টের জার্নাল বল, স্যালারি পেমেন্ট করছিস, তার জার্নাল কি হয়, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তাই তো? স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। আচ্ছা, ক্যাশের মাধ্যমে পেমেন্ট করলে চেকের মাধ্যমে, চেক, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, তাই তো? মানে HDFC ব্যাংক। তাহলে এখানে লিখবো স্যালারি, খোলা নেই, স্যালারি খুলছি, কি করে স্যালারি খুলবো, স্যালারি আমার খোলা নেই, তাহলে অল সি পেস করবো, অল সি পেস কর, এরকম চলে আসবে, লেজার ক্রিয়েশন বলে অপশনটা চলে আসবে। ঠিক আছে তো? কি লিখবো এখানে, স্যালারি লিখবো, স্যালারি অ্যাকাউন্ট। স্যালারি কিসের আন্ডারে আসে, ইনডাইরেক্ট এক্সপেন্সে, ইনডাইরেক্ট এক্সপেন্স করা আছে, কন্ট্রোল এ মেরে সেভ কর, কন্ট্রোল এ মেরে সেভ কর, হয়ে গেল সেভ। কত টাকা স্যালারি হলো হিসাব করে দেখলি তোরা, 10,150, ঠিক আছে, লিখলাম 10,150, এন্টার। কিন্তু একটা ভুল হচ্ছে, কোনো ভুল নেই কিন্তু, হয়তো তোরা বলিস স্যার ভুল কিসের, ভুল তো কিছু না। দেখ তোরা, আমি দেখাচ্ছি, তুই কি বলবি, তোরা বলিস স্যার তুই চেকের মাধ্যমে পেমেন্ট করি, তাহলে এখানে HDFC ব্যাংক খাবো, আমি করি না, সেভ করবো না, HDFC ব্যাংক। কত হলো, 10,100, ও শেষ হয়ে গেছে, কোনো সমস্যা নেই। ভুলটা কি হচ্ছে তোদের বলছি, এটা মন দিয়ে শোন। এখানে স্যালারি পে করেছি কাকে, বল, স্যালারি কাকে পে করেছি? তোরা যখন আগে ছোটবেলায় 11-এ জার্নাল করতি, ওই লিখেই তো স্যালারি পেড টু রাহুল, প্রীতম, এরকম একজন দুজনের নাম থাকতো। কোম্পানিতে যখন কাজ করা হয় না, বিশাল বড় বড় কোম্পানিতে, কিন্তু দুজন চাকরি করে নাকি? একটা বড় বড় কোম্পানিতে ধর, এরকম বড় বড় কোম্পানিতে 2 লাখ 3 লাখ, বা বাদ দে 20,000 30,000 লোক চাকরি করে, তো সবাইকে তো পেমেন্ট করতে হবে। তো এরকম তো দুজন থাকবে না, তাহলে সেক্ষেত্রে কি করতে হয়, এবার এমন হতে পারে এক একজনের এক এক রকম স্যালারি, তাই না? এক একজনের এক এক রকম স্যালারি। তো যখনই এরকম হবে না, তখন কস্ট সেন্টার বলে একটা টপিক হয়, ওটা 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 করতে হবে, কস্ট সেন্টার করতে হবে। যখনই ডিফারেন্ট লোককে স্যালারি দেওয়া হবে, ডিফারেন্ট লোককে রেন্ট দেওয়া হবে, ডিফারেন্ট লোককে রেন্ট দেওয়া হবে, বুঝতে পারলি তো? সাপোজ তুই একটা অফিস ঘর ভাড়া নিয়েছিস, তার জন্য একজন থেকে ভাড়া নিয়েছিস, শোরুম আর একজনের থেকে ভাড়া নিয়েছিস, ঠিক আছে তো? তারপর গোডাউন একজন থেকে ভাড়া নিয়েছিস, ফ্যাক্টরি একজন থেকে ভাড়া নিয়েছিস, সবাইকে আলাদা আলাদা লোককে রেন্ট পে করতে হবে। তো এই সমস্ত জিনিস আছে, তাই না? তখন কস্ট সেন্টার চলে আসে, কস্ট সেন্টার, যেটা বলছিলাম, দ্য স্যালারি। স্যালারির কথাই বলি, ধর আমার এই কোম্পানিতে চাকরি করছে কি, রাহুল চাকরি করছে, প্রীতম চাকরি করছে, তো দুজন দুজন চাকরি করছে, 3 জন চাকরি করতে পারে, 4 জন 5 জন, তো সবাইকে আলাদা আলাদা করে লিখতে হবে, এবং সবার স্যালারি কিন্তু আলাদা হতেই পারে, হয়তো অনেকের স্যালারি এক, আবার অনেকের স্যালারি আলাদা হতে পারে। তো এর জন্য তোকে কস্ট সেন্টার খুলতে হবে। তুই বুঝতে পারলি কি বললাম, কখন কস্ট সেন্টার খুলতে হবে? এটা কস্ট সেন্টার খুলবে, স্যার কি করে কস্ট সেন্টার খুলবে, বুঝতে পারলি তো? কস্ট সেন্টার খুলতে হবে, মাথায় রাখবি, কস্ট সেন্টার। তাহলে বুঝতে পারলি কখন কস্ট সেন্টার খুলতে হয়, একটু বুঝে নে কখন কস্ট সেন্টার খুলতে হয়। একটা কোম্পানিতে অনেক লোক চাকরি করে, তো যত লোক চাকরি করে সবাইকে স্যালারি দিতে হবে। তো এটা সবাইকে স্যালারি দেবো, দেখাবো কি করে কত টাকা স্যালারি, দেখাতে হবে তো যে আমি রাহুলকে এত দিয়েছি, প্রীতমকে এত দিয়েছি, এক্স কে এত দিয়েছি, ওয়াই কে এত দিয়েছি, দেখাবো কি করে? এর জন্য কস্ট সেন্টার খুলতে হবে। স্যার কি করে কস্ট সেন্টার খুলবো, চলে যা F11 পেস কর, এখান দিয়ে, যেখানে দাঁড়িয়ে এখান দিয়ে F11 পেস কর, যেখানে দাঁড়িয়ে সেখান দিয়ে F11 পেস কর, যেখানে দাঁড়িয়েছিলিস ভাউচারের মধ্যে ছিলিস, পেমেন্ট ভাউচার, ওখান দিয়েই F11 পেস করবি, ব্যাক করতে হবে না। F11 পেস করেছিস তো, কি দেখাচ্ছে, আমার যেমন দেখাচ্ছে কোম্পানির নাম দেখাচ্ছে, কমার্স গাইড, কেস স্টাডি 1, ঠিক আছে তো? ওখানে দেখ সবার প্রথমে লেখা ছিল শো মোর ফিচার্স, লেখা দেখেছিস তো? এই শো মোর ফিচার্স, ওটা নো করা আছে, ওখানে ইয়েস কর। শো মোর ফিচার্স মানে কি, তোর যখন যখন ফিচার লাগবে তুই এটাকে নিতে পারিস, এখানে ইয়েস করলাম। ইয়েস করাতে কি দেখাচ্ছে, দেখ অ্যাকাউন্টিং দেখেছিস তো, অ্যাকাউন্টিং এ লেখা আছে মেইনটেইন অ্যাকাউন্টসই করছি, এনেবল বিল ওয়াইজ ডিটেইলস, স্যার বিল ওয়াইজ ডিটেইলস করছি, কিন্তু দেখ তার নিচে চলে আয় কস্ট সেন্টার, এনেবল কস্ট সেন্টার নো দেখাচ্ছে, কেন? আমি তো কস্ট সেন্টার করতাম না, ফার্স্ট শিখলাম কস্ট সেন্টার, তাহলে এখানে কি করতে হবে, ইয়েস করতে হবে, ইয়েস করে এন্টার মার, ব্যাস। আর কিছু চেঞ্জ করার দরকার নেই, এখান দিয়ে সেভ করে বেরিয়ে যাবো। সেভ করতে গেলে কি করতে হয়, কন্ট্রোল
হয়ে গেল, সেভ হয়ে গেল তো, বোঝা গেল তো? তাহলে এবার দেখ অটোমেটিক তোকে এখানে বের হতেই হবে, ব্যাক করতেই হবে। এটা এই যে আমার যে এটা একটি খোলা ছিল, এটা বের করতেই হবে, ব্যাক করতে হবে, আমাকে ব্যাক করতে হবে, করতে হবে। কি খুলতে হবে আমাকে? কস্ট সেন্টার খুলতে হবে তো। ভাবনা আমাকে কস্ট সেন্টার, আমি তো কস্ট সেন্টার ওপেন করলাম, কস্ট সেন্টার নামই দিইনি এখনো। কস্ট সেন্টার খুলতে হবে তো। স্যার কি করে খুলবো কস্ট সেন্টার? চলে যা মাস্টার্স এ, দেখতে পাচ্ছিস উপরে মাস্টার্স, গেটওয়ে অফ ট্যালি আন্ডার মাস্টার্স দেখতে পাচ্ছিস? গেটওয়ে অফ ট্যালি আন্ডার মাস্টার্স দেখতে পাচ্ছিস তো? মাস্টার্স, ওখানে কি লেখা আছে? ক্রিয়েট, চলে যা, ক্রিয়েটে এন্টার মার, ক্রিয়েটে গিয়ে এন্টার মার। কি শো করছে এখানে? গ্রুপ, তারপর লেজার, গ্রুপ করা শিখিয়েছি, লেজার করা শিখিয়েছি, আজকে শিখবো কস্ট সেন্টার। দেখো এখানে কিন্তু কস্ট ক্যাটাগরি শো করছে না, তোমরা দেখতে পাচ্ছ কিন্তু এখানে কস্ট ক্যাটাগরি শো করছে না। কস্ট ক্যাটাগরি যদি শো না করে, তোমরা দেখো লিস্ট অফ মাস্টার আছে না, লিস্ট অফ মাস্টারের নিচে দেখো, লিস্ট অফ মাস্টারের নিচে তোমার কি আছে? চেঞ্জেস কোম্পানি আছে, তারপর আছে শো মোর। এই শো মোর অপশনটায় তোমাকে এন্টার প্রেস করতে হবে, ঠিক আছে? তো শো মোরে যাও, শো মোরে এন্টার প্রেস করো। এন্টার প্রেস করলে দেখবে চলে আসবে কস্ট ক্যাটাগরি, দেখতে পাচ্ছ কস্ট ক্যাটাগরি চলে এসছে, চলে এসছে। এবার কস্ট ক্যাটাগরি চলে আসলো, আমি আবার ব্যাক করে দেখাচ্ছি। দেখো কস্ট ক্যাটাগরি চলে এসছে, এখানে সিলেক্ট করা আছে, এখানে এন্টার নাও ক্লিক করব, ঠিক আছে? যেই ক্লিক করলাম এখানে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে, ঠিক আছে? কি কি কস্ট ক্যাটাগরি? দেখো কিছুক্ষণ আগে আমি বলেছিলাম, আর যদি নাও বলে থাকি আরো একবার শুনে নাও, শুনে নাও। সেটা কি, ধরো আজকে আমার যে কোচিং সেন্টার আমি কি বলেছি, রাহুল আর প্রীতম দুজন কাজ করছে। এমন তো নাও হতে পারে যে আমার কোচিং এ আরো অনেক লোক কাজ করছে, বা তুমি কোম্পানির দিক দিয়ে যদি দেখো, তো একটা কোম্পানিতে প্রচুর লোক কাজ করে, ধরো অনেকগুলো লোক কাজ করে, রাম শ্যাম যদু মধু এক্স ওয়াই জেড এ বি সি ডি, এরকম অনেক লোক কাজ, এক একজনের এক একটা স্যালারি, তাই না? অর্থাৎ যতজন কাজ করছে না, সবার এক একটা করে কস্ট সেন্টার খুলতে হবে, কস্ট সেন্টার খুলতে হবে, ঠিক আছে? সবার কস্ট সেন্টার খুলতে হবে। ধরো রামের কস্ট সেন্টার মানে রাম শ্যাম যদু মধু এরকম খুলতে হবে। এবার ধরো আমার ধরো কোম্পানি আছে, কোম্পানির জন্য আমার বিজনেস করার জন্য একটা অফিস ঘর ভাড়া লাগবে, একটা ফ্যাক্টরি ভাড়া লাগবে, একটা গোডাউন ভাড়া লাগবে, একটা শোরুম ভাড়া লাগবে, সব ডিফারেন্ট ডিফারেন্ট পার্সনের থেকে ভাড়া নিয়েছি, তাহলে তাদেরও আলাদা আলাদা করে তাদেরও যে আলাদা আলাদা নাম হবে সেগুলো কস্ট সেন্টার। সাপোজ ধরো স্যালারির মধ্যে ধরো তোমার 10টা নাম আসলো, 10টা কস্ট সেন্টার, আবার রেন্টের মধ্যে ধরো 5টা নাম আসলো, 10 আর 5 15, 15টা কস্ট সেন্টার। এবার 15টা তো সব একসাথে হয়ে যাবে না, আমি আলাদা করে আলাদা করতে পারবো না, আলাদা করতে পারবো না কোনগুলো স্যালারির আর কোনগুলো রেন্টের, এই জন্য আমাকে ক্যাটাগরি ক্রিয়েট করতে হয়। তাহলে স্যালারির একটা ক্যাটাগরি, আর একটা স্যালারি একটা ক্যাটাগরি, আর রেন্ট হচ্ছে একটা ক্যাটাগরি। এখানে লিখবো ক্যাটাগরির নাম লিখবো স্যালারি, লিখলাম স্যালারি ক্যাটাগরি। এইগুলো এখানে যা আছে তাই থাকো, এখানে কোনো চেঞ্জ করতে হবে না। রেন্টের ক্যাটাগরি না হলেও চলবে, কেননা রেন্ট একটাই, অফিস ঘর ভাড়া নেওয়া হয়েছে, এছাড়া কিছু বলা হয়নি। ঠিক আছে? কস্ট সেন্টার, দেখো কস্ট সেন্টার চলে এসেছে, তাহলে কি করে কস্ট সেন্টার আসলে আরেকবার দেখার, দেখো ট্যালিতে আছো, গেটওয়ে অফ ট্যালির পর দেখো এখানে ক্রিয়েট, দেখো এই ক্রিয়েট আছে, এই ক্রিয়েট অপশনটা তুমি ঠিক এখানে এন্টার মার, ঠিক আছে? ক্রিয়েট অপশনে তুমি এন্টার মার, এন্টার মারলাম। এন্টার মারার পর দেখো এখানে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট হয়ে কস্ট সেন্টার ক্রিয়েট করবো, কস্ট সেন্টারে চলে আসলাম, এন্টার মার, ঠিক আছে? ওপরে দেখো লেখা আছে প্রাইমারি কস্ট ক্যাটাগরি। অ্যাকচুয়ালি আমি কস্ট সেন্টার ক্রিয়েট করবো, কস্ট সেন্টার এই অঙ্কে কে কে আছে, একটা রাহুল আছে আর একটা প্রীতম আছে, তাই তো? তো রাহুল আর প্রীতম কিসের আন্ডারে পড়ছে, এটা কিসের আন্ডারটা কিসের হচ্ছে, এটা হচ্ছে স্যালারির, এটা স্যালারির মধ্যে পড়ছে। তাই এখানে প্রাইমারি কস্ট ক্যাটাগরিতে এখানে আমরা স্যালারি করবো, এন্টার মারো।
সরি, প্রাইমারি কস্ট ক্যাটাগরিতে দেখো স্যালারি করবো। স্যালারি দেখো ডান দিকে দেখো চলে এসেছে, দেখো লিস্ট অফ ক্যাটাগরি, ডান দিকে দেখো লিস্ট অফ ক্যাটাগরিতে কি কি আছে, প্রাইমারি কস্ট ক্যাটাগরি, রেন্ট, স্যালারি। স্যালারিটাকে টিক করো, হয়ে গেল। এবার নেম কি লিখবো, একটা লিখবো রাহুল, একটা কস্ট সেন্টার আন্ডার প্রাইমারি, যেমন এন্টার। এবার কি করব, প্রীতম, ঠিক আছে, এন্টার মারো। এই দেখো বলছে কমার্স গাইড পেড, এই যে এইটা কমার্স গাইড পেড স্যালারি থ্রু চেক, ঠিক আছে, কমার্স গাইড স্যালারি পে করছে, কমার্স গাইড স্যালারি পে করছে থ্রু চেক, চেকের মাধ্যমে স্যালারি পে করছে, ঠিক আছে। তো কাকে, রাহুলকে এবং প্রীতমকে। কত টাকা, প্রীতমের 3,900, ঠিক আছে, প্রীতমের 3,900। আমি কিছুক্ষণ আগে বলেছিলাম, আমি ক্যালকুলেশন বলেছিলাম, যেহেতু রাহুলের টাকা দেয়নি, রাহুলের টাকা দিয়েছিল না, তাই পরে এই কোশ্চেনটা ঠিক করে চেক করলাম, চেক করে দেখলাম যে না, রাহুলের স্যালারি হবে 6,500। আর যদি বলে না দেয় কিভাবে বের করতে, তো আগেই বললাম। তো দেখো রাহুলের স্যালারি 6,500 আর প্রীতমের স্যালারি 3,900, তো দুটো যোগ করে দেখো, 6,500 আর 3,900 যোগ করে কত হয়, 6,500 3,900 যোগ করে কত হয়, 10,400। তাহলে স্যালারি পে করা হচ্ছে কত, 10,400। তাহলে ভাউচার এন্ট্রি চলে আসো। এবার দেখো, দেখতে পাচ্ছ তোমরা গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি। আমাকে ভাউচার এন্ট্রি ঢুকতে গেলে তাহলে কি করতে হবে, আমাকে ভি পেস করতে হবে। তুমি এই অবস্থায় যদি ভি পেস করো, হয় ভি পেস করবে, আর না হলে তাহলে এই দেখো ভাউচার, দেখতে পাচ্ছ ভাউচার, এই দেখো ভাউচার, এই যে আমি মার্ক করে দিলাম ভাউচারটা, ওখানটা এন্টার মারলেই হবে, ঠিক আছে, এখানে এন্টার মারলেই হবে। তো চলো, এন্টার মারলাম। তাহলে স্যালারি পে করলে জার্নাল কি হয়, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু, চেকের মধ্যে পেমেন্ট টু, এখানে এইচডিএফসি ব্যাংক হয়, স্যালারি টু ব্যাংক। তো দেখো এখানে লিখছি স্যালারি কত টাকা, 10,400 টাকা, লেখো 10,400 টাকা, ঠিক আছে। তো 10,400 টাকা। এইবার দেখো, এইবার দেখো, তার আগে আমি একটু ব্যাক করে তোমাকে দেখাই, একটু ব্যাক করে দেখো, এখানে চলে এসছে। স্যার এই আইলগ বক্সটা ওপেন হলো কেন, কারণ তুমি কস্ট সেন্টার ওপেন করেছিলে, মনে করার চেষ্টা করো, তুমি কিন্তু কস্ট সেন্টার ওপেন করেছিলে, F11 প্রেস করে তুমি কস্ট সেন্টার ওপেন করেছিলে, এই দেখান। তো ওখানে যদি কস্ট সেন্টার যদি নো থাকতো তাহলে কিন্তু এটা আসতো না, এটা আগের গুলোতে আসতো না। একটু ব্যাক করছি। স্যালারি যে লেজারটা ক্রিয়েট করা হয়েছে, সেই লেজারটা একটু মানে মডিফাই করব, বা বলো অল্টার করব, ঠিক আছে। স্যার কি করে অল্টার করব, হয় তুমি ডাইরেক্ট অ্যাকাউন্ট ইনফো থেকেই করতে পারো, বা তুমি এখান থেকেই করতে পারো। এখান থেকে করতে গেলে তুমি যেখানে আছো দেখো, এখানে ব্লিঙ্ক করছে কোথায়, দেখো এই দেখো, এই দেখো, এখানে আছে, এখানে আছে 10,400, এখানে ব্লিঙ্ক করছে। তুমি স্যালারিতে আসো, ব্যাক স্পেস মারো, স্যালারিতে চলে আসলে, আসলাম, এখান থেকে কন্ট্রোল এন্টার প্রেস করো, দেখো কন্ট্রোল এন্টার প্রেস করলাম, প্রেস করার পর তো এগুলো সব ঠিক আছে। এই দেখো এখানে একটা জিনিস দেখাচ্ছি, এই দেখো কস্ট সেন্টার, দেখতে পাচ্ছ কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল ইএস করা আছে, তো ভালো। যদি ইএস করা না থাকে তাহলে তোমাকে করতে হবে। স্যার ধরুন এখানে কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল নো থাকে, নো যদি থাকে তাহলে ওটাকে ইএস করবো কি করে, হ্যাঁ, ওটা নো থাকলে ইএস করবে কি করে তোমাকে বলে দিচ্ছি। F12 প্রেস করতে হবে, F12 প্রেস করো, F12, দেখো F12 প্রেস করলো। এবার দেখো এখানে দেখো বাঁ দিকে দেখো কস্ট সেন্টার বলে কিছু লেখা আছে কিনা দেখো, এই দেখো, এই দেখো, এই দেখো অ্যাপ্লাই কস্ট সেন্টার, দেখতে পাচ্ছ অ্যাপ্লাই কস্ট সেন্টার লেজার, এটা ইএস করা আছে এখানে। তখন ওই লেজারে যখন স্যালারির মধ্যে আমরা কস্ট সেন্টার কি দেখলাম, ইএস করা ছিল, ঠিক আছে, ইএস করা ছিল। যদি ওখানে নো করা থাকে তাহলে এখান থেকে এই অপশনটাকে ওপেন করতে হবে, দেখো ইএসটাকে ওপেন করতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল।
তাহলে বোঝা গেল। এন্টার মারবো। এইবার কস্ট ক্যাটাগরি, আমাদের কস্ট ক্যাটাগরি কি কি ছিল? ক্যাটাগরি একটা ছিল স্যালারি, একটা রেট। তাহলে এখানে লিখবো স্যালারি, লিখবো স্যালারি, লিখলাম স্যালারি, এন্টার মারলাম। এবার কস্ট সেন্টার কি কি ছিল? একটা রাহুল ছিল, একটা প্রীতম ছিল, এখানে লিখবো রাহুল, রাহুল। তো রাহুলের কত ছিল দেখো, দেখো রাহুলের 6,500, এখানে লিখবো 6,500। বাকি টাকা প্রীতমের ছিল, এখানে লিখবো প্রীতম 3,900। হয়ে গেল, হয়ে গেল। এবার টাকাটা পেমেন্ট করছি কিসের মাধ্যমে? এইচডিএফসি ব্যাংকের মাধ্যমে। দেখো এখানে এইচডিএফসি ব্যাংক 10,400। তো বোঝা গেল, সেভ করে বেরিয়ে চলে যাবে। লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, এটা বেটার হবে। লিখে লিখে দেখিয়ে দিচ্ছি, এটা বেটার হবে। দেখ, কখন কস্ট সেন্টার লাগবে, কখন কস্ট ক্যাটাগরি লাগবে, বুঝতে পারলে তো? ধরো তোমাকে বললো স্যালারি পেড, বললো স্যালারি পেড টু, আমি লিখে দেখাচ্ছি। ধরো কোশ্চেনে বললো, বললো স্যালারি পেড টু রাম 5,000 টাকা, আবার বললো শ্যাম 3,000 টাকা, বললো রহিম 2,000 টাকা। টোটাল স্যালারি পে করছি 10,000 টাকা। ঠিক আছে, তাহলে তুমি তুমি জার্নাল, তোমরা এতদিন জার্নাল করতে, জার্নাল শিখেছিলে কি করতে? জার্নাল করতে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ বা ব্যাংক, ধরো ক্যাশের মাধ্যমে হয়েছে, টু ক্যাশ অ্যাকাউন্ট 10,000 টাকা, এটাই করতাম আমরা আগে। কিন্তু এইটা যদি আমি করি, এটা যদি আমি ট্যালিতে করি, তাহলে তোমাকে ভাউচার এন্ট্রি F5 এ কি করতে হবে? F5 এ কি করতে হবে? F5 এ গিয়ে এন্ট্রিটা করতে হবে, ভাউচার এন্ট্রি, পেমেন্ট ভাউচারে গিয়ে এটা করতে হবে। কিন্তু পেমেন্ট ভাউচারে গিয়ে ট্যালিতে যদি এন্ট্রিটা করি, তাহলে কি আমি রামকে কত দিয়েছি, শ্যামকে কত দিয়েছি, রহিমকে কত দিয়েছি, এটা বোঝাতে পারবো না। তার জন্য তোমাকে, অর্থাৎ রামকে দিয়েছি 5,000 টাকা, শ্যামকে দিয়ে 3,000 টাকা, রহিমকে দিয়ে 2,000 টাকা, এটার জন্য এইগুলো হচ্ছে কস্ট সেন্টার, এইগুলো হচ্ছে কস্ট সেন্টার। ঠিক আছে, তো কস্ট সেন্টার। তাহলে কস্ট সেন্টার কি করে ওপেন করতে হয়, কি করে করতে হবে? তোমার ট্যালি প্রাইমে, ট্যালি প্রাইম, আমরা ট্যালি প্রাইম 2.1 করছি, ট্যালি প্রাইমে কি করবে? তোমার F11 প্রেস করে, দেখো লিখে দিচ্ছি ভালো করে শোনো, F11 প্রেস করবে। F11 প্রেস করার পর থার্ড প্রশ্ন হলো কস্ট সেন্টার কি করে ওপেন করবো? F11 প্রেস করবে ট্যালির মধ্যে। F11 প্রেস করার পর তোমার কস্ট সেন্টার অপশনটাকে, কস্ট সেন্টার অপশনটাকে ইএস করবে। হয়ে গেল, F11 প্রেস করবে, F11 তে কস্ট সেন্টার অপশনটাকে ইএস করবে, হয়ে গেল। তা কস্ট সেন্টার ওপেন হয়ে গেল। এইবার এইবার তোমাকে কি করতে হবে? এবার তোমাকে কস্ট সেন্টার গুলো ওপেন, কস্ট সেন্টার তো ওপেন হয়ে গেছে। তাহলে এবার কস্ট সেন্টার নাম ক্রিয়েট করতে, কস্ট সেন্টারের নামে কি কি আসবে? একটা রাম আসবে, শ্যাম আসবে, রহিম আসবে। কি করে করবো? গেটওয়ে অফ ট্যালিতে যাবে, মানে মেন পেজ, হোম পেজ। ওখান থেকে দেখবে মাস্টার্স বলে একটা অপশন লেখা, প্রথমেই লেখা থাকবে মাস্টার্স, তার আন্ডারে ক্রিয়েট থাকবে, ক্রিয়েট। ক্রিয়েটের আন্ডারে, যেই ক্রিয়েটের আন্ডারে দেখবে তোমার কস্ট সেন্টার ওপেন হয়ে গেছে। এখন দেখবে কস্ট সেন্টার ওপেন হয়ে গেছে, তুমি আগেই তো অন করলে, কস্ট সেন্টার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, এইবার কস্ট সেন্টার ওপেন হয়ে গেছে, কস্ট সেন্টার দেখতে পাচ্ছ তো? এবার ওপরের দিকে দেখবে, ওপরের দিকে দেখবে চেঞ্জ কোম্পানি বলে কোনো একটা অপশন থাকবে, আর একটা থাকবে হচ্ছে তোমার শো মোর। শো মোডটাই তুমি এন্টার মারবে, শো মোডে নিয়ে গিয়ে এন্টার মারবে। যেই এন্টার মারলে ওখানে দেবে কস্ট ক্যাটাগরি শো করবে, কস্ট ক্যাটাগরি লিখে দিলাম, কস্ট ক্যাটাগরি। ঠিক আছে, কস্ট ক্যাটাগরি অন হয়ে যাবে। ঠিক আছে, এবার তোমাকে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করতে হবে। কস্ট ক্যাটাগরি, এই এক্সাম্পল দিলাম কি, এই যে কারা কারা স্যালারি পাচ্ছে, রাম, শ্যাম, রহিম, এটা স্যালারি ক্যাটাগরির আন্ডারে। ক্যাটাগরি এখানে কি? ক্যাটাগরি স্যালারি। তাহলে তুমি যখন কস্ট ক্যাটাগরি ক্রিয়েট করবে, তাহলে কি করে করবো কস্ট ক্যাটাগরি ক্রিয়েট? দেখো না, গেটওয়ে অফ ট্যালি লিখবে, গেটওয়ে অফ ট্যালি লিখবে, মাস্টার্স লিখবে, ক্রিয়েট লিখবে, তারপরেই
চলে আসবে কস্ট ক্যাটাগরি। কস্ট ক্যাটাগরি চলে আসলো, তাই না? কস্ট ক্যাটাগরি চলে আসলো। এবার যেই কস্ট ক্যাটাগরি চলে আসলো ওখানে ক্যাটাগরির নাম লিখবে কি স্যালারি। হয়ে গেল, এইগুলো তো দেখালাম, এটা আমি লিখে দিলাম। এবার চলো আরো একবার দেখিয়ে দিচ্ছি এটা, এখানে দেখিয়ে দিই কিভাবে হয়। একটা অন আছে কিনা দেখ, দেখ কস্ট সেন্টার অলরেডি অন আছে, কারণ আমরা তো অঙ্কটা করেছি। দেখো কস্ট সেন্টার অন আছে, দেখো কস্ট সেন্টার অন আছে, এনেবেল কস্ট সেন্টার ইয়েস করা আছে, ঠিক আছে। ট্যালি আন্ডার মাস্টার্স আন্ডার ক্রিয়েট আছে, ক্রিয়েট এন্টার মারো। এন্টার মারলাম, এন্টার মারার পর দেখো এখানে কস্ট সেন্টার কস্ট ক্যাটাগরি দুটোই অন আছে, ঠিক আছে তো। জেনারেলি কস্ট সেন্টার অন থাকবে, কস্ট ক্যাটাগরি অন থাকবে না। আর অন না থাকলে উপরে শো মোড আছে, এই শো মোডে ক্লিক করলে কস্ট ক্যাটাগরি অপশনটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হয়ে গেল, বেরিয়ে পরে সেন্টার ক্রিয়েট করবো। তাহলে আবার দেখো ক্রিয়েটের মধ্যেই আছি, ক্রিয়েটে এন্টার মারবো, কস্ট ক্যাটাগরি। দেখ কস্ট ক্যাটাগরিতে অলরেডি ক্রিয়েট করা আছে, আমি আর ক্রিয়েট করব না, আমি আর ক্রিয়েট করব না, এরকম অপশন চলে আসে। ঠিক আছে, দরকার হলে অল্টার করে দেখতে পারো, অল্টার কস্ট ক্যাটাগরি। দেখো কস্ট ক্যাটাগরি কি ছিল, স্যালারি, স্যালারি ছিল। এইভাবে কস্ট ক্যাটাগরি ক্রিয়েট ক্রিয়েট হয়ে যাবে। কস্ট সেন্টার ক্রিয়েট করতে হবে, তার আন্ডারে ক্রিয়েট, নিচে দেখো কস্ট সেন্টার আছে, এই কস্ট সেন্টারে চলে যাবো। এখানে ওপরে ওপরে এই যে ওপরে অপশনটা দেখো, এখানে স্যালারি, কেননা তুমি তো সবাইকে যাদের যাদের স্যালারি দেবে, স্যালারি আন্ডারে এখানে স্যালারি, তারপরে নেমে এখানে নাম লিখ যাদের যাদের স্যালারি দিয়েছে। সেন্টার কস্ট সেন্টার সব ক্রিয়েট হয়ে গেল। তোমার ট্রানজাকশনের আন্ডারে যে ভাউচার আছে এখানে এন্টার মারবো, এন্টার মারলাম। স্যালারি পেমেন্ট করলে জানার কি স্যালারি টু ক্যাশ বা ব্যাংক, তাহলে এখানে লিখবো স্যালারি, স্যালারি লিখলাম, ঠিক আছে তো। এবার দেখ, এইবার স্যালারি লেজারটা ক্রিয়েট করা আছে, ওটাকে আমাকে একবার মডিফাই করতে, যেটা আমি আগেও বারবার বললাম। কি করে মডিফাই করবো, এখান থেকে অল্ট এন্টার প্রেস করো। এখান থেকে মানে স্যালারির মধ্যে ব্লিঙ্ক করতে হবে, স্যালারির মধ্যে ব্লিঙ্ক করছে দেখো, তারপর অল্ট এন্টার কন্ট্রোল এন্টার মার। দেখো দেখতে পাচ্ছ, কন্ট্রোল এন্টার মারলাম, কি লেখা আছে দেখতে হবে। দেখ কস্ট সেন্টার, দেখো নিচের দিকে আসো, কস্ট সেন্টার, এই দেখো কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল, এখানে ইএস শো করছে তো, ঠিক আছে কোনো সমস্যা নেই। যদি এখানে নো থাকে তাহলে স্যার, এটা যদি ধরুন নো আছে তাহলে এটাকে ইয়েস করবো কি করে, কিচ্ছু না, এখান থেকে F12 প্রেস করো, এখান থেকে F12 প্রেস করো, প্রেস করলাম। দেখো নিচের দিকে দেখো কস্ট সেন্টার লেখা আছে, অ্যাপ্লাই কস্ট সেন্টার ফর লেজার ইয়েস করা আছে, এখানে নো থাকবে ওটাকে ইয়েস করে দিতে হবে, ব্যাস হয়ে গেল। কন্ট্রোল A টিপে সেভ করে বেরিয়ে যেতে হবে। এবার আমাদের যে টাকাটা, এখানে টাকাটা লিখবো, যে কোনো কিছু তুমি টাকা লেখো না, ধরো ধরো তুমি এমনি 10,000 টাকা লেখো, 10,000 টাকা লেখো, এটা তো সেভ করবো না, 10,000 টাকা লিখলাম। লেখার সঙ্গে সঙ্গে দেখো এরকম চলে আসে কস্ট ক্যাটাগরি স্যালারি আর কস্ট সেন্টার। কস্ট সেন্টার কি কি আছে, রাহুল আর প্রীতম ছিল, ধরো এখানে রাহুলকে লিখলাম 2,000 টাকা, তারপর লিখবো এখানে প্রীতম লিখবো, দেখো প্রীতম এন্টার মারলাম, দেখো বাকি 8,000 টাকা শুধু হয়ে গেল। সেভ করলে সেভ হয়ে, বাট আমি সেটা সেভ করবো না। তো আশা করি বুঝতে পারি। দেখ 18 নম্বর পয়েন্টটা কি বলেছে, বলছে 7th মে যেটা ছিল, বলছে যে কমার্স গাইড রিসিভড and paid her mobile phone bill amounting to rupees 1250 in cash। যখনই এরকম ট্রানজাকশন দেবে না, ট্রানজাকশন করে না সবসময় বোঝার চেষ্টা করবে এটা কোন কোন ভাউচার হচ্ছে, মানে কোয়ান্টা ভাউচার নাকি রিসিভ ভাউচার নাকি পেমেন্ট ভাউচার নাকি জার্নাল নাকি পারচেস নাকি সেল, এটা বোঝার চেষ্টা করবে।
কমার্স গাইড রিসিভ করেছে অ্যান্ড পেড হার মোবাইল ফোন বিল, মানে মোবাইল ফোন বিল, আমার মোবাইল ফোন বিল আমার কাছে এসছে, তারপর ওটাকে পেমেন্ট করেছি, সেটা তোমার পেমেন্ট ভাউচার, তাই না? পেমেন্ট ভাউচার, তাহলে পেমেন্ট ভাউচারে এন্ট্রি কি হবে? মোবাইল ফোন বিল হবে। মোবাইল ফোন বিল অ্যাকাউন্ট ডেবিট নো ক্যাশ, সোজা জিনিস। তাহলে দেখ, তাহলে গেটওয়ে অফ ট্যালির মধ্যে আছি, ভাউচারে ঢুকবো, ঢুকলাম, মোবাইল ফোন বিল দেখি ক্রিয়েট করা আছে কিনা। না, মোবাইল ফোন বিল ক্রিয়েট করা নেই। তাহলে নতুন করে খুললাম, অল সি মারলাম, অল সি করলে ডাইরেক্ট লেজার চলে যাবে। তো মোবাইল ফোন বিল, মোবাইল ফোন বিল, ঠিক আছে? তো মোবাইল ফোন বিল কিসের মধ্যে আসবে? ইনডাইরেক্ট খরচা। যারা আস্তে আস্তে কোন তারা নেই, আস্তে আস্তে পর তারা কিসে, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, তারপরে কি শো করছে দেখ, কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল, নো করবো। তো সব কটায় এখন যতগুলো লেজার করবি সব কটা লেজারে কস্ট সেন্টার ইয়েস দেখাবে, ওটাকে তো নো করতে হবে, যেহেতু কস্ট সেন্টার খোলা আছে, ঠিক আছে? তো মোবাইল ফোনের বিলে কি কোনো কস্ট সেন্টার ছিল নাকি? না, তাই নো করতে হবে, নাহলে সমস্যা ক্লিয়ার হবে। ঠিক আছে, সেভ করে বেরিয়ে যা, এগুলো বুঝতে হবে, শুনতে হবে। কত ছিল মোবাইল ফোন বিল? কত টাকা ছিল মোবাইল ফোন বিল? দেখে দেখে বল। বলেছি মোবাইল ফোন বিল কত টাকা ছিল? 1250। আর পেমেন্ট করেছি কিসের মাধ্যমে? ক্যাশের মাধ্যমে, টু ক্যাশ। একই ব্যাপার, ডেবিট কে এটাকে টু বাইও করে দেওয়া যায়, মানে সব অপশন আছে। আচ্ছা দেখ, হয়ে গেল এটা। কত তারিখ হলো এটা? 18, মানে 7 তারিখ, মানে 18 নম্বর এন্ট্রি হলো, তাই তো? এবার 19 নম্বর এন্ট্রিটা কি বলেছে দেখ, মানে 10 তারিখ, 10th May 2024, কমার্স গাইড ইস্যুড আ চেক, কমার্স গাইড ইস্যুড আ চেক, ইস্যুড আ চেক মানে কাউকে চেক দিয়েছি, কাকে চেক দিয়েছি? গ্লোবাল হাউসকে, গ্লোবাল হাউসকে চেক দিয়ে। দেখ তো উপরে গ্লোবাল হাউস বলে কেউ ছিল? এপ্রিল মাসে দেখতে গ্লোবাল হাউস ছিল? তা দেখ, এপ্রিল মাসে এই গ্লোবাল হাউস বলে কেউ ছিল থাকলে কোথায়, কত নম্বর পয়েন্টে ছিল একটু দেখ, গ্লোবাল হাউস। কত তারিখে বল? হ্যাঁ, শোন, 9 নম্বর এন্ট্রিটা ট্রানজাকশন নাম্বার 9, ওখানে কি ছিল? কমার্স গাইড স্টেশনারি কিনেছিল, স্টেশনারি পারচেস করেছিল 12,500 টাকা দিয়ে, কার থেকে? গ্লোবাল হাউসের থেকে, গ্লোবাল হাউসের থেকে ধারে 12,500 টাকার মাল কিনেছিল। এবার কি হচ্ছে, সেই গ্লোবাল হাউস কত টাকার মাল কিনেছিল বললাম? এবার 12,500 পেমেন্ট, সিম্পল জিনিস, পেমেন্ট করলে পেমেন্ট ভাউচার হবে, ঠিক আছে? তো তাহলে পেমেন্ট করলে জার্নাল কে, জার্নাল তো জানি, বলতে পারবি কিভাবে পেমেন্ট করলে জার্নাল? গ্লোবাল হাউস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট, টু ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে পেমেন্ট ভাউচার কি লিখবো? গ্লোবাল হাউস, কত টাকা দেখ, একটা জিনিস খেয়াল কর, এখানটা দেখ কারেন্ট ব্যালেন্স দেখছি 12,500 শো করছে, দেখেছিস? দেখ আমি গ্লোবাল হাউস কিচ্ছু লিখিনি, 12,500, এগুলো দেখ আস্তে আস্তে বুঝে বুঝে কথা, তাহলে অনেক ক্লিয়ার হবে। 12,500 শো করছে, তাহলে 12,500 পাশে কি লেখা আছে দেখেছিস? একটা ক্রেডিট। স্যার কেন ক্রেডিট লেখা আছে? তুই যার থেকে ধারে আমরা কিনি তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স, আর ক্রেডিটার্স তো ক্রেডিটই হয়। বুঝতে পারলি কি বললাম? 12,500 লিখলো, এই টাকাটা পেমেন্ট করছি, 12,500 লিখবো। এবার পেমেন্ট করছি, দেখ যেই পেমেন্ট করলাম, দেখ এখানে বিল ওয়াইজ ডিটেলস ওপেন হয়ে গেছে, কারণ বিল ওয়াইজ ডিটেলস ওপেন করা ছিল। এবার পার্টিকুলার এগেন্স্ট রেফারেন্স হবে, কারণ ওই বিলের এগেন্স্টে পেমেন্ট করছি, এগেন্স্ট রেফারেন্স হবে, দেখ শো করেছে, এই 5 নম্বর বিলের এগেন্স্টে পেমেন্ট করছি। টু কি হবে? টু এইচডিএফসি ব্যাংক, তাই তো? এইচডিএফসি ব্যাংক, তাহলে কত তারিখ হলো এটা? 19 নম্বর হলো, তাই তো? এবার 20 নম্বর করবো, 20 নম্বর মানে এন্ট্রি নাম্বার 20 বা ট্রানজাকশন নাম্বার 20, ডেট হচ্ছে 12 মে, কি বলেছে?
কমার্স গাইড পেড ₹1100, তাই তো, মানে 1100 টাকা ইন ক্যাশ। 1100 টাকা ক্যাশ পে করছে টুয়ার্ডস ইলেকট্রিসিটি চার্জ, মানে ইলেকট্রিক বিল 1100 টাকা দিচ্ছি ক্যাশের মাধ্যমে। তাহলে এটাও পেমেন্ট এন্ট্রি হবে। তাহলে কি হবে, জার্নাল ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। তাহলে ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। এবার দেখ, ইলেকট্রিক বিল বলে কোনো অ্যাকাউন্ট খোলা ছিল? ফিটিং আলাদা, ইলেকট্রিক বিল আলাদা। তো কল ইলেকট্রিক বিল অ্যাকাউন্ট। ওটা ইলেকট্রিক ফিটিং মানে কি বলতো, ইলেকট্রিক্যাল গ্যাজেট কেনা হয়েছিল কিছু, ওটা অ্যাসেট হিসেবে ধরা হয়েছিল। ইনডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে, ইনডাইরেক্ট এক্সপেন্স। দেখ এবার দেখ, টাইপ অফ লেজারে কি নট অ্যাপ্লিকেবল করবো, কিন্তু কস্ট সেন্টার আর অ্যাপ্লিকেবল কি আছে, দেখ নো আছে, কোনো সমস্যা নেই। কিন্তু তোকে ঠান্ডা মাথায় দেখতে হবে, যদি ইয়েস থাকে এটাকে নো করবে। হয়ে গেল। কত টাকা ছিল বল ইলেকট্রিক বিল? টু কি হবে, ক্যাশের মাধ্যমে পেমেন্ট করছিস, টু ক্যাশ। নেক্সট কত তারিখ হলো বল, এটা 20 নম্বর এন্ট্রি হলো। এবার 21 নম্বর এন্ট্রি, কটা এন্ট্রি আছে টোটাল? 26টা, এক্ষুনি হয়ে যাবে। বলছে 21 নম্বরটা কি বলছে, 21 নম্বর এন্ট্রি, কমার্স গাইড রিসিভড a further advance of ₹25,000 from Silver Services by check। তোকে অনেক সোজা করে দিয়েছে, জানিস তো। আমি তোকে বলতাম, যদি এই ব্যাকেটে একটা কথা বলা আছে না, এই ব্যাকেটে যে কথাটা না বলতো, তাহলে আমি তোকে বলতাম বল সিলভার সার্ভিসেস এপ্রিল মাসে ছিল, খোঁজ সিলভার সার্ভিসেস কত নম্বরে ছিল। ওরা তোকে বলে দিয়েছে, খাটতে হবে না, 10 নম্বর ট্রানজাকশনে ছিল। তো 10 নম্বর ট্রানজাকশনটা চলে যা পর, তাহলে তুই বুঝতে পারবি। কারণ এখন হুট করে মে মাসে এন্ট্রি পরে কিছু বুঝতে পারবি না। তুই 10 নম্বর এন্ট্রিটা পড় ভালো করে। কি ছিল, কমার্স গাইড ও একটা কন্ট্রাক্ট সাইন করেছিল কার সঙ্গে, সিলভার সার্ভিসেস এর সঙ্গে কন্ট্রাক্ট সাইন করেছিল। যে ওই সিলভার সার্ভিস কি কথা হয়েছিল জানিস তো, বলছে ওকে আমি সার্ভিস দেবো, কনসালটেন্সি সার্ভিস দেবো, ও আমাকে টাকা দেবে। ওর সঙ্গে এই কন্ট্রাক্ট হয়েছিল। ও আমাকে আগের মাসে আমাকে 25,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছিল। অ্যাকচুয়ালি ওর সঙ্গে আমার 75,000 কন্ট্রাক্ট হয়েছিল। ওই এপ্রিলে আমাকে 25,000 টাকা অ্যাডভান্স করে দিয়েছিল, কিন্তু আমাকে কাজ দিইনি। এবার পর এই ডেটটা পর কি বলেছে, ডেটটা পর কি বলেছে, 21 তারিখ, কমার্স গাইড রিসিভড আ ফার্দার অ্যাডভান্স। ও আরো 25,000 টাকা অ্যাডভান্স পেয়েছে। আগেও 25 পেয়েছিল, এখনো 25 পেলো। আগে 25,000 টাকা অ্যাডভান্স পেয়েছিল, আবার 25,000 টাকা অ্যাডভান্স পেলো। কার থেকে? সিলভার সার্ভিসেস থেকে বাই চেক। এখনো কাজ দিইনি, 50,000 টাকা অ্যাডভান্স নিয়ে নিয়েছি। টোটাল 50 অ্যাডভান্স নিয়েছি, আগে 25, এখন 25। তাহলে এন্ট্রিটা করবো, অ্যাডভান্স নিয়ে নিচ্ছে, এটা কি এন্ট্রি হবে বল, রিসিভ ভাউচার মানে F6 পেস করব, করলাম। কার থেকে পাচ্ছি এটা, ঠিক আছে তো। একটু জার্নালটা ভেবে নে, জার্নালটা ভাব, আগে জার্নাল ভাব। টাকা আসছে তো, টাকা আসলে কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, তাই ব্যাংকের মধ্যে টাকা আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। টু টু এখানে টু কি হবে জানিস তো, না এখানে টু হবে, আমি আগের দিন করেছিলাম, কি বলেছিলাম বল, অ্যাডভান্স ফ্রম কনসালটেন্সি সার্ভিস। অ্যাডভান্স, কারণ আমি ধর সাপোজ ধর, আমি ধর কোনো একটা স্টুডেন্টকে পড়াবো বলে ঠিক করেছি, ঠিক আছে। আমি কোনো একটা স্টুডেন্টকে বলেছি যে তোমার মাইনা, তোমার পুরো কোর্স ফি হচ্ছে 5,000 টাকা। ও পড়াইনি, ও আমাকে অ্যাডভান্স দিয়ে দিচ্ছে। তাহলে আমার কাছে এটা কি হলো, লাইবিলিটি তো। অ্যাডভান্স ফ্রম কনসালটেন্সি সার্ভিস, এটা লিখি, অ্যাডভান্স ফ্রম কনসালটেন্সি সার্ভিস। দেখিস, যেই এন্টার মারলাম সঙ্গে সঙ্গে 25,000 ক্রেডিট শো করছে। কেন? এপ্রিলে অ্যাডভান্স পেয়ে গেছিলাম 25,000 টাকা, আরো 25,000 টাকা অ্যাডভান্স পাচ্ছে বাই HDFC ব্যাংক, শো করে দিয়েছে। এবার দেখ, একটা জিনিস খেয়াল কর তোরা, এন্টার না সেভ করার আগে ভালো করে দেখ ওই জায়গাটা, অ্যাডভান্স ফ্রম কনসালটেন্সি সার্ভিস কত টাকা শো করছে, 50,000 ক্রেডিট দেখাচ্ছে। কেন ক্রেডিট দেখাচ্ছে, আগে 25,000 ক্রেডিট ছিল, এখন 25,000 ক্রেডিট, টোটাল 50,000 টাকা অ্যাডভান্স পেয়েছিস। ঠিক আছে তো, এখন কিন্তু কাজ দিস নি, 50,000 টাকা অ্যাডভান্স পেয়ে গেছিস। বুঝে কর, ভালো লাগবে, বুঝতে পারবি। 22 মোটা কি বলছে, 15 মে, কমার্স গাইড রিএম্বার্স কনভেয়ান্স বিল অ্যামাউন্টিং টু ₹650 ইন ক্যাশ টু প্রীতম। রিএম্বার্স মানে জানিস তো, শিখেছিস তো, ট্যাক্সে করেছি রিএম্বার্স মানে, আজকে আমি বললাম যে তুই কি বললাম, তোকে বললাম যে তুই কাজ কর, তুই কলেজ স্ট্রিট যাচ্ছিস, আমার জন্য একটা বই এনে দে। তা তুই বই এনেছিস, তোর টাকা দিয়ে এনেছিস, তারপর তুই যখন আমার কাছে পড়তে আসলি,
তারপর বইয়ের টাকাটা আমি তোকে দিন, এটাকে রিয়াম্বার্স। বোঝা গেল? কেন ইনিশিয়ালি তুই দিলি, পরে আমি দিয়ে দিলাম। ঠিক আছে, তো বলছে কমার্স গাইড রিএম্বার্স কনভেন্স বিল। কনভেন্স বিল মানে জানিস? কনভেন্স বিল মানে কি? যাতায়াত খরচা। যাতায়াতের বিল, যাতায়াত মানে যাতায়াত খরচা হবে। এবার প্রীতম, প্রীতম তোমার কোম্পানিতে কাজে আছে, তো তোর থেকে যাতায়াত ভাড়া আছে, তো কোম্পানি থেকে বলছে আমি তোকে দিয়ে দেবো, বিয়ার করবো। ইনিশিয়ালি প্রীতম খরচা করেছে, পরে কোম্পানিকে দিয়ে দিচ্ছে, এটাকে বলে রিএম্বার্স। বুঝতে পারি তো? তাহলে এটা আমার কাছে কি, কোম্পানির কাছে কি, আমার কাছে খরচা, কোম্পানির কাছে খরচা, তাই তো? তাহলে এখানে জার্নালটা কি হবে বল? কনভেন্স বিল অ্যাকাউন্ট ডেবিট বা কনভেন্স এক্সপেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে তো? হ্যাঁ, যদি এখানে কনভেন্স বিল প্রীতমকে দিতাম, রাহুলকে দিতাম, রামকে দিতাম, শ্যাম, যদি মানে অনেকজনকে দিতাম, তখন ও আর কস্ট সেন্টার চলে যেত। ঠিক আছে তো? এখানে কস্ট সেন্টার খোলার দরকার নেই। তাহলে চ কি লিখবি? এন্ট্রি চলে যাও, পেমেন্ট, অবশ্যই পেমেন্ট হবে। F5 পেস কর, দেখ রিসিভ ভাউ দেখিস, তুই দেখি এখন রিসিভ ভাউচারে কেন আছে, কারণ লাস্ট ডেটে রিসিভ করেছিল, তুই লাস্ট যেটা করবি সেটাই শো করবে। পেমেন্ট ভাউচারে চলে যায় F5, কি লিখবি? কনভেন্স, দেখ কনভেন্সের অ্যাকাউন্ট খোলা নেই, অ্যাকাউন্ট খোল। তো অ্যাকাউন্ট খুলতে গেলে ডাইরেক্ট কি করতে হয়? অল্ট সি, অল্ট সি, লেখ কনভেন্স এক্সপেন্সেস। হ্যাঁ, কনভেন্স, হ্যাঁ অবশ্যই ইনডাইরেক্ট এক্সপেন্স, সব ইনডাইরেক্ট এক্সপেন্স। আস্তে আস্তে। টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, আর কস্ট অফ কস্ট সেন্টার কি হবে? নো। ঠিক আছে, সেভ করে দে, সেভ মানে কন্ট্রোলে। ঠিক আছে, আচ্ছা অ্যামাউন্টটা বল দেখি কত ছিল কনভেন্স খরচা? হ্যাঁ 650, তাই তো? 650 হয়ে গেল। টু তে কি আসবে? কনভেন্স এক্সপেন্স হয়ে গেল। এবার টু তে কিসের উপর? ক্যাশে না চেকে? ক্যাশ, তাহলে ক্যাশ লেখ। ঠিক আছে, আর চারটে এন্ট্রি বাকি আছে, শেষ হয়ে যাবে এক্ষুনি। কমার্স গাইড পেড, বলছে কমার্স গাইড পেড, কি বলছে? কমার্স গাইড পেড কি আটকে গেছে? হ্যাঁ ঠিক আছে তো, ডেবিট ক্যাশ কম। এবার তো একই বলছে 18 তারিখ মানে 23 নম্বর ট্রানজাকশন, কমার্স গাইড পেড 150 ইন ক্যাশ টুয়ার্ডস মিসেলেনিয়াস অফিস এক্সপেন্সেস। মানে তার মধ্যে কোচিং সেন্টার মিসেলেনিয়াস অফিস খরচা, মানে ধর একটা কোচিং সেন্টার অফিস খরচা, বিভিন্ন রকমের ধর ক্লায়েন্ট আসতে পারে, তাদেরকে ধর চা খাওয়ানো বা গরমের মধ্যে একটু কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো, বিভিন্ন রকমের খরচাপাতি হতে পারে, সেই খরচাটাকে বলে। আরো অনেক খরচা হয়, মিসেলেনিয়াস অফিস খরচা। তা এটাও তো খরচা, এটা বুঝতে পারছি, এটা কি করতে হবে? করে ফেলে এটা, কি লিখবো? পেমেন্ট ভাউচারে ঢুকবো, পেমেন্ট ভাউচারে আমরা আছি। তাহলে যে যে নতুন অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্টের নাম হবে মিসেলিনিয়াস এক্সপেন্সেস। লেখ অল সি পেজ কর, করে লিখুন MISC এক্সপেন্সেস, MISC এক্সপেন্সেস। পুরো লিখলাম না, বুঝিস তো, শর্টে ছেড়ে দিলাম। এক্সপেন্স অ্যাকাউন্ট কি খরচা? এটা ইনডাইরেক্ট খরচা। ঠিক আছে, টাইপ অফ লেজার নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে, আর কস্ট সেন্টার অ্যাপ্লিকেবল, নো। সেভ কর, কন্ট্রোল পে। কত টাকা ছিল? 150। পেমেন্ট তো নিশ্চয়ই ক্যাশেই করেছি, ক্যাশ নেব। এটা কত নম্বর হলো বল? 23 হলো। আর 24 25 হবে, তিনটে বাকি। বলছে কমার্স গাইড রিসিভড, কমার্স গাইড রিসিভ করছে কি? 15,000 টাকা রিসিভ করছে অ্যাজ কনসাল্টিং রেভিনিউ ইন ক্যাশ। ঠিক আছে, ইন ক্যাশ ফ্রম XYZ ইনফোটেক। আচ্ছা, এটা আলাদা। আগেরটা এখানে দেখ ভালো করে বোঝ, আগে একটা ছিল না, একজনের থেকে তুই কনসালটেন্সি সার্ভিস পেয়েছিস, টাকা পেয়েছিস, কত টাকা পেয়েছিলি মনে কর? প্রথমবার 25,000 টাকা পেলি এপ্রিল মাসে, আবার মে মাসে 25,000 টাকা পেলি, টোটাল 72,000 টাকা সে কন্ট্যাক্ট হয়েছিল, 50,000 টাকা পেয়েছিলি। ওটা কে ছিল? ওটা সিলভার। আর এটা কি? এটা আলাদা লোক, এটা XYZ ইনফোটেক। XYZ ইনফোটেকের থেকে তুই কমার্স গাইড রিসিভ করেছে 15,000 অ্যাজ কনসাল্টিং রেভিনিউ ইন ক্যাশ ফ্রম, এখন তো কোনো অ্যাডভান্স পাই, এ কোনো অ্যাডভান্স পাইনি। অ্যাডভান্স হলে বলে দিত, দেখ তুই আগের এন্ট্রিটা পর, ভালো করে বুঝতে পারবি। দেখ আগের এন্ট্রিটা 21 নম্বর ট্রানজাকশনে বলেছিল অ্যাডভান্স পেয়েছে, 21 নম্বর ট্রানজাকশনে লেখা ছিল ফার্দার অ্যাডভান্স। এখানে কিন্তু অ্যাডভান্সের কথা বলেনি,
তার মানে কি, তার সাপোজ ধর আমরা অনেক স্টুডেন্টকে পড়াই, ধর এই মাস পড়ানো শেষ হলো, সঙ্গে সঙ্গে ওর থেকে মাইনা নিলাম, এটা কি অ্যাডভান্স হলো? না, অ্যাডভান্স তো আলাদা। ধর এটা তো এপ্রিল মাস, ধর এপ্রিল মাসের মাইনা আমাকে এপ্রিল মাসের শুরুতে বা মার্চ মাসে দিয়ে দিচ্ছে, ওটা বুঝতে পারলি তো? তো এপ্রিল মাস পুরো শেষ হলো, ও মাইনা দিয়ে দিল, এটা অ্যাডভান্স না, এটা তো ইনকাম হয়ে গেল, আমার তো কোচিং সেন্টার ইনকাম হয়ে গেল। তো এখানে বলেছে কমার্স গাইড রিসিভ 15,000, 15,000 টাকা আমি পাচ্ছি, মানে আমার কোচিং সেন্টার 15,000 টাকা পাচ্ছে অ্যাজ কনসাল্টিং রেভিনিউ ইন ক্যাশ ফ্রম XYZ ইনফোটেক, মানে এটা হচ্ছে আমার ইনকাম, অর্থাৎ কনসাল্টিং রেভিনিউ আমার কি হয়ে যাচ্ছে, ইনকাম। কনসাল্টিং রেভিনিউ, তুই যখন অ্যাকাউন্ট খুলবি, লেজার খুলবি, লিখবি, তুই ভাবনা জার্নাল কি হতে পারে, স্যার টাকা আসছে, বাদ দে, আমি নর্মাল কথা বলতে, আমি এপ্রিল মাস পুরো পড়ালাম, 1 তারিখ থেকে 30 তারিখ অব্দি পড়ালাম, তো আমাকে স্টুডেন্টরা 30 তারিখে এপ্রিল মাসের মাইনা দিল, টাকা আসলো ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। কিসের টাকা? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু টিউশন ফিস, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু টিউশন ফিস। তাহলে এখানে কি লিখি? এখানে লিখি ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কনসাল্টিং রেভিনিউ, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি এটা, করে ফেল এটা। তাহলে এটা কি রিসিভ ভাউচার, F6, F6 প্রথমে 2 শো করছে, আমাকে 2 শো করছে, 2 মানে কি, ক্রেডিট, ক্রেডিট কি হবে, কনসাল্টিং রেভিনিউ, খোলা নেই, খুলতে হবে, কনসাল্টিং রেভিনিউ খোলা নেই, খুলতে হবে, কনসাল্টিং, করলাম কনসাল্টিং রেভিনিউ, কি হবে এটা, এটা কি ছিল, এটা ইনকাম, কিন্তু কি ধরনের ইনকাম, এটাকে ডাইরেক্ট ইনকাম করে দিচ্ছি, বুঝতে পারলি কেন ডাইরেক্ট ইনকাম করবো? কারণ ধর আজকে আমার কোচিং সেন্টার আছে, কোচিং টিউশন ফিস যে পাই, ওটা কি ধরনের ইনকাম, ডাইরেক্ট না ইনডাইরেক্ট? ডাইরেক্ট ইনকাম, ডিপেস কর, হয়ে গেল। দেখ কস্ট সেন্টার এখানে অ্যাপ্লিকেবল দেখাচ্ছে, এটা নো করুন, সেভ করে কন্ট্রোলে, কত টাকা পেয়েছি, 15,000 টাকা। এখন তোদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, স্যার, এই দেখ, এই তোদের মনে একটা কোশ্চেন থাকতে পারে, তোরা বলবি যে স্যার আগের যে লোকটা ছিল, কি ছিল, সিলভা, ওর সঙ্গে কন্ট্রাক্ট হয়ে 75,000 টাকা, আর 15,000 টাকা দিচ্ছে, হতেই পারে ওর সার্ভিস আলাদা, সার্ভিস আলাদা, বিভিন্ন সার্ভিসের উপর রেট ঠিক হয়, ঠিক আছে? তো 15,000 টাকা হয়ে গেল, বাই কি হবে, বাই ক্যাশ, 24 হয়ে গেল, দুটো এন্ট্রি বাকি, 25 আর 26, 25 তারিখ কি বলেছে, 25, ট্রানজাকশন নাম্বার 25, ডেট ও 25, কমার্স গাইড রেইজ অ্যান্ড ইনভয়েস, ঠিক আছে তো, ফর ₹75,000 অন সিলভার সার্ভিসেস আফটার কমপ্লিশন অফ দ্য সার্ভিস, সিলভার সার্ভিসেস পেড দ্য ব্যালেন্স অ্যামাউন্ট অফ ₹25,000 ইন ক্যাশ আফটার ডিডাক্টিং দ্য অ্যাডভান্স, রেফারেন্স ট্রানজাকশন 10 আর 21, খুব সুন্দর কথা বলছে, খুব সুন্দর কথা, ইজি দিয়েছে এই পয়েন্টটা। বলছে সিলভার সার্ভিস এজেন্সি বলবে, দেখো তোমাকে তো আমি অ্যাডভান্স দিয়েই গেছি, তোমার সঙ্গে কন্ট্যাক্ট হয়ে গেল 72,000 টাকা, তোমাকে আমি 50,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিয়েছি, তুমি আরো 25,000 টাকা পাও, 25,000 টাকা দেবো, কবে দেবো, পুরো কাজ শেষ করে দাও, 25,000 টাকা দিয়ে দেবো, এটা তাই লিখে ভালো করে পড়, কমার্স গাইড রেইজ অ্যান্ড ইনভয়েস ফর ₹75,000 অন সিলভার সার্ভিসেস, বুঝতে পারছি লাইনটা, মানে কি বলছে, আফটার কমপ্লিশন অফ সার্ভিস, পুরো কাজটা শেষ হয়ে যাওয়ার পর ওই ইনভয়েস পেয়ে গেছে, বিল পেয়ে গেছে, ঠিক আছে? এবং পুরো কাজ শেষ হয়ে যাওয়ার পর সিলভার সার্ভিসেস বাকি 25,000 টাকা দিয়ে দিচ্ছে। তাহলে অ্যাজ আ কোম্পানি, ধর অ্যাজ আমার কোচিং সেন্টার এই হিসেবে ভাবলে আমি কি ভাববো, আমার কাছে কি এসছে, বাকি 25,000 টাকা চলে এসছে, বল টোটাল কন্ট্রাক্ট কত হয়েছে, 75, তাহলে 50,000 টাকা অ্যাডভান্স পেয়ে গেছে, পুরো কাজ শেষ করে দিচ্ছে, তাহলে কাজ শেষ হয়ে গেলে বাকি টাকা পাবো, টাকা পেলে আমার কোম্পানিতে বা কোচিং সেন্টারে টাকা আসছে, টাকা আসলে কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, 25,000 টাকা ক্যাশ, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 25,000 টাকা, কোনো ডাউট আছে? ক্যাশ ডেবিট 25,000 করবো পরে, ভালো করে শুনবি, জার্নালটা খুব ভালো জার্নাল দিয়ে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 25,000 টাকা। আচ্ছা আমার ইনকাম কত হলো, আমার পুরো সার্ভিস দিয়ে দিয়েছি, তাহলে আমার ইনকাম কত হয়ে গেল, 75 ইনকাম হয়ে গেল, তাহলে ইনকাম তো কেটে বলতে চলে যাবে, তাহলে কি হবে, কনসালটেন্সি সার্ভিসেস কেট, কনসালটেন্সি সার্ভিসেস কেট হয়ে যাবে, বুঝতে পারলি, কনসালটেন্সি সার্ভিসেস বা কনসালটেন্ট রেভিনিউ, ঠিক আছে, ঠিক আছে তো, কনসালটেন্সি সার্ভিসেস কেট হয়ে যাবে, কি বললাম, কনসালটেন্সি সার্ভিসেস কেট হয়ে যাবে, হয়ে গেল, তাহলে ডেবিটে বসলো 25, আমি তোকে জার্নালটা একটু লিখে জায়গা ছোট করে লিখে রাখি, জার্নালটা কি হবে, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 25,000 টু কনসালটেন্সি সার্ভিসেস 75,000 ইনকাম হয়ে গেল,
স্যার বাকি 50,000 টাকা, ভাব আমি ওই পার্টির থেকে সিলভার সার্ভিস এজেন্সি থেকে 50,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলাম, ওটা আমার লাইব্রেরি ছিল। যখনই সার্ভিস দিয়ে দিলাম তাহলে লাইব্রেরিটা থাকবে, তাহলে লাইব্রেরিটা কেটে যাবে, লাইব্রেরি কাটতে গেলে কি হতো, ডেবিট করতে হবে। তাহলে কি লিখবো, ওই অ্যাডভান্স ফর্ম একটা লেখা ছিল না লাইনটা, অ্যাডভান্স ফর্ম কি লেখা ছিল ওটা ডেবিট হবে, কত 50,000, বুঝতে পারলি জার্নালটা। এটা না লিখলে তোর বুঝতে একটু অসুবিধা হবে। এবার তুই জার্নালটা করতে পারবি, কোথায় গিয়ে এন্ট্রি করবি সে তুই বুঝতেই পারছিস। তুই কর F6 এ গিয়ে কর, অসুবিধা কিছু নেই। F6 এই আছে, তাহলে কি হবে 2, এখানে কি লেখা আছে 2, 2 মানে আমার রেভিনিউ, যেটা কনসালটেন্সি সার্ভিসেস, ঠিক আছে। কনসালটেন্সি রেভিনিউ বা সার্ভিসেস একই, একটার মধ্যে ফেলেছি। হয়ে গেল কত টাকা বল, 75,000, তাই তো। আচ্ছা দেখ, আগে একটা এন্ট্রি করলাম XYZ এর থেকে তুই 15,000 টাকা পেয়েছিল, ওকে 15,000 টাকা সার্ভিস দিয়েছিস, আর সিলভারকে দিলি 75,000 টাকা সার্ভিস, তাহলে টোটাল কনসালটেন্সি কত হলো, 90,000 টাকা হলো। দেখ 90,000 টাকা ক্রেডিট শো হচ্ছে। ক্যাশ, তুই ক্যাশ কত টাকা পাবি, এখন ক্যাশ কত টাকা পাবি তুই, তুই ওকে 75,000 টাকার কাজ দিয়েছিস সিলভারকে, সিলভারকে 75,000 টাকার কাজ দিয়েছিস, সিলভার তোকে 50 অ্যাডভান্স করেছিল, তুই আর কত টাকা বাকি আছে, 25 হবে, 25,000 টাকা দেখ। তাহলে বাকি টাকাটা কি হবে, বাকি টাকাটা কি হবে, ডেবিট হবে, অ্যাডভান্সের এন্ট্রিটা ছিল, ঠিক আছে। অ্যাডভান্স ফর্ম কনসাল্টিং সার্ভিস অ্যাকাউন্ট 50,000 টাকা হয়ে গেল, এন্টার, শেষ হয়ে গেল, লাস্ট এন্ট্রি, লাস্ট এন্ট্রি, এটা হলে শেষ হয়ে যাবে। কি বলছে, 26 নম্বর ট্রানজাকশন, ডেট হচ্ছে 28শে মে। কমার্স গাইড উইথড্র 6,000 ক্যাশ ফর পার্সোনাল ইউজ, কমার্স গাইড নিজের প্রয়োজনে, মানে মালিক নিজের প্রয়োজনে 6,000 টাকা ক্যাশ তুলে নিচ্ছে, তাহলে ক্যাশ তুলে নিচ্ছে, তাহলে একটু ভাব এটা কোথায় এন্ট্রি হয় বলতে পারবি, এটা কোন ভাউচারে হবে, এমনি তুই জার্নাল বলে তোর, তুই জার্নাল বলে দিস আর ড্রয়িংস টু ক্যাশ বলে দিবি, জার্নাল ড্রয়িংস টু ক্যাশ, কোনো সন্দেহ নেই। কিন্তু কোথায় কি এন্ট্রিটা হবে, কোন ভাউচারে হবে, F4 F5 F6 F7 F8 F9, F4 এ হবে, আমি বলেছিলাম ব্যাংকে টাকা জমা দিলি, ব্যাংকের থেকে টাকা তুললি, এগুলো সব F4 এ। তুই জার্নালটা কি হচ্ছে বল, ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, তুই এখানে F5 এ কর, ড্রয়িংস ড্রয়িংস তো, তুই এটা F4 এ হবে না, F5 কর, পেমেন্ট ভাউচারে কর। তাহলে কি হবে, ড্রয়িংস, ড্রয়িংস আগের দিন করা ছিল না, খোলা ছিল ড্রয়িংস, কত টাকা, কত টাকা তুললি এখন, 6,000 টাকা, 6,000 টাকা লেখ, ডেবিট টু ক্যাশ, মোটামুটি শেষ হয়ে গেল। এবার আমরা এক একটা করে জিনিস দেখবো, ব্যালেন্স শিটটা দেখে নিই, সবার প্রথম না ব্যালেন্স শিট দেখে নিই, ব্যালেন্স শিট। তাহলে ব্যালেন্স শিট দেখতে গেলে কি করতে হবে, প্রথমে বি পেজ করতে হবে, বি পেজ করো, বি পেজ করো, বি পেজ করো, দেখো ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটটা ডিটেলে দেখতে চাই, তাহলে কি করবো, অল্ট F1 পেজ করো, এই যে অল্ট F1 পেজ করবে, এটা দেখো কোন তারিখের ব্যালেন্স শিট দেখা দেখতে পাচ্ছ তো, 1 মে, এই ব্যালেন্স শিট দেখা যায় 1 মে এর ব্যালেন্স শিট, কিন্তু আমি তো 1 মে দেখতে যাই না, আমার এপ্রিল মাস আগের সপ্তাহে হয়ে গেছে, এই শুধু মে মাস করলাম, তাহলে এপ্রিল আর মে 2 মাসের ব্যালেন্স শিট দেখবো, ঠিক আছে, 2 মাসের ব্যালেন্স শিট দেখতে, তাহলে কি করে করবো, দেখো অল্ট F2 প্রেস করো, অল্ট F2 প্রেস করলে 1/4/24 থেকে 31শে মে 24 অব্দি করো, দেখো পুরো আমাকে যে ব্যালেন্স শিটটা শো করালো, দেখতে পাচ্ছ তো, পুরো ব্যালেন্স শিট শো করালো এপ্রিল আর মে এর 2 মাসের ব্যালেন্স শিট। এবার এবার আমি ধরো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখতে, দেখো তার নিচে ব্যালেন্সের নিচে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট আছে, ওটাকে এন্টার মারো। ডিটেলটা দেখতে গেলে অল্ট F1 প্রেস করতে হবে, তো অল্ট F1 প্রেস করলাম, দেখতে পাচ্ছ, দেখো ডেবিটে দেখো লেখা আছে গ্রস প্রফিট 90,000, কোনো খরচা হয়নি, ডাইরেক্ট খরচা নেই, ইনডাইরেক্ট খরচা, ডাইরেক্ট খরচা কিছু হয়নি, আর ডাইরেক্ট ইনকাম হচ্ছে দেখো কনসাল্টিং রেভিনিউ, ঠিক আছে 90,000। এইবার তাহলে আমার গ্রস প্রফিট 90,000 হয়ে গেল। এবার ইনডাইরেক্ট খরচা হয়েছে দেখো, ইনডাইরেক্ট খরচা 54,700, আর হচ্ছে তোমার গ্রস প্রফিট হচ্ছে 90,000, 90,000 থেকে 54,700 বাদ দাও,
সরি, এই ধরো তোমার কি বললো এখানটায় 90,000 গ্রস প্রফিট ছিল 90,000, তার থেকে ইনডাইরেক্ট খরচা ছিল 35,300, এটা বাদ দিলে নেট প্রফিট হচ্ছে 54,700 হচ্ছে তোমার নেট প্রফিট। ব্যালেন্স শিট হয়ে গেলো, পিএল হয়ে গেল। এবার দেখো ডিসপ্লেতে চলে যাও। প্রথমে কি আছে দেখো, ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স দেখবো তো ট্রায়াল ব্যালেন্স এন্টার মারো, এন্টার মারলো। তো দেখতে পাচ্ছ ট্রায়াল ব্যালেন্স। এবার আমি যদি ডিটেলসে দেখতে চাই তাহলে কি করবো, অল্ট F1 প্রেস করবো। দেখ, অল্ট F1 প্রেস করলে তোমাকে ট্রায়াল ব্যালেন্সটা পুরো ডিটেলসে দেখাচ্ছে এবং গ্রুপ ওয়াইজ, এবং ক্যাপিটাল আছে, তার নিচে কারেন্ট লাইবিলিটিস আছে, তার ফিক্স অ্যাসেটস আছে, কারেন্ট অ্যাসেটস আছে, ডাইরেক্ট ইনকাম, ইনডাইরেক্ট এক্সপেন্সেস সব দিয়েছে। চলে আসলাম ডিসপ্লে। এবার ডেমো, দেখো ইন্টারভাল দেখতে পাচ্ছ ডেমো। ডিটেলসে দেখতে গেলে অল্ট F1 প্রেস করতে হবে, করলাম অল্ট F1। কিন্তু এখানে যে ডেমো দেখা যায় শুধু মে মাসে, আমি দেখতে চাই এপ্রিল আর, তাহলে কি করবো, অল্ট F2। তাহলে কি করবো এখানে, 1/4/24 থেকে 31/5/24 ইন্টারভাল, দেখো পুরো ডিটেলসে দেখিয়ে দিচ্ছি সবকটা। তো এই ছিল আজকের ক্লাস। তো আশা করি বোঝা গেল। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, ভালো লাগলে তোমরা অবশ্যই কমেন্ট করো। আরো কিছু নতুন নতুন জিনিস জানার থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর প্রতি সপ্তাহে তো একটা একটা করে ট্যালির ক্লাস আসছেই, ঠিক আছে। আর মোটামুটি ট্যালি প্রাইমের 11টা ক্লাস করা হয়ে গেছে, আর বেশ কিছু কেস স্টাডি নিয়ে আমরা আলোচনা করছি। তো ঠিক আছে, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। তোমরা ভিডিওটা একটু লাইক করো, বন্ধুদের ভিডিওটা শেয়ার করো।